শুভ সকাল, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হায়ার স্টাডি অন অ্যাব্রড সিরিজ ওয়েবিনারের ২য় পর্বে। আমরা মূলত এই সিরিজ ওয়েবিনার শুরু করেছিলাম পদার্থবিজ্ঞান বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আন্ডারগ্রেড এবং মাস্টার্স শেষ করার পর উচ্চশিক্ষায় যাবার জন্য যেসব প্রয়োজনীয় তথ্যাবলী প্রয়োজন সেগুলো অ্যাভেইলেবল করার জন্য এবং সেই সাথে করোনা প্যান্ডেমিকের এই সময় ছাত্রছাত্রীদের হাতে যে সময়টুকু আছে অতিরিক্ত সেই সময়টুকু একাডেমিক পড়ালেখার পাশাপাশি আবারও বলছি একাডেমিক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করতে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করতে। একদম শুরুতেই আমাদের একটা পর্ব হয়ে গেছে। আমরা এটা মূলত রেখেছিলাম আমাদের বিভাগের বর্তমান ছাত্রছাত্রীদের জন্য। তবে আ এখন সকলের জন্য এটা উন্মুক্ত করা হয়েছে। আমাদের বিভাগের বর্তমান প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী আ যদি আগ্রহী হন তিনি যোগদান করতে পারবেন। তো আজকের এই পর্বে আমরা জানবো মূলত আ রা বা এশিয়া মহাদেশের ভীষণ উন্নত ২ টি দেশের শিক্ষা ব্যবস্থায় আয় আ উন্নত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে কিভাবে ভর্তি হওয়া যাবে সেরকম ইনফরমেশন গুলো আমরা জানবো। এজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আ সুদূর সাউথ কোরিয়া থেকে যার অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ কোরিয়া থেকে আবু হানিফ। তিনি আছেন পিএইচডি রিসার্চ ফেলো হিসেবে। আ জেম জেনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এছাড়া আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভাই। তিনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স বেগম রোকেয়া ইউনিভার্সিটি। তো আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই ওয়েবিনারে। এছাড়া আমাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমি নিশ্চিত ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছে। তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা এই প্রোগ্রামটা এভাবে ঠিক সাজিয়েছি। ১ম এ আমাদের স্পিকাররা তাদের হচ্ছে আ টক দেবেন। তারপরেই আমরা যাবো প্রশ্নোত্তর পর্বে। তো প্রশ্নগুলো ছাত্রছাত্রী বা ভিউয়ার্সদের অনুরোধ করব চ্যাট বক্সে আ বাংলা অথবা ইংলিশে প্রশ্ন লেখার জন্য। আ আপনারা চাইলে আ টক চলাকালীন সময়ে প্রশ্ন করতে পারবেন। আ মানে লিখিতভাবে লেখার জন্য সবাইকে অনুরোধ করব। তো আমি ১ম এই জনাব আবু হামিদকে তার টক দেওয়ার জন্য অনুরোধ করব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর শেষ করেন। এরপর মাস্টার্স শেষ করেন কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীতে তিনি জেনবুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয় সাউথ কোরিয়ায় বায়োঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ডিপার্টমেন্টে মাস্টার্স শেষ করেন এবং একই ডিপার্টমেন্টে তিনি এখন আ পিএইচডি রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন এবং তিনি তার শেষ বর্ষে এখন আছেন। তো জনাব আবু হামিদ আপনি শুরু করতে পারেন এখন। শুভ সকাল, আসসালামু আলাইকুম। যদিও কোরিয়াতে এখন দুপুর হয়ে গেছে, আমরা জানি যে বাংলাদেশের চেয়ে ৩ ঘন্টা এখানে ফাস্ট। এখন অলমোস্ট ২টা ১৫ বাজে। তো আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। আবু, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় ডক্টর মুনিরা জান্নাতুল কোবরা আপু, আপনার এই সময় উপযোগী একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আজকে আসলে আমরা সবাই জানি যে হায়ার স্টাডি সম্বন্ধে আমাদের এই আলোচনা হবে এবং আমার টাইটেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমি সাউথ কোরিয়া থেকে বলছি। আসলে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ৮-৯ সেশনে ছিলাম। সরোয়ার্দী হলের আবাসিক স্টুডেন্ট ছিলাম। খেলাধুলা করতেও পছন্দ করতাম। এখানেও চেষ্টা করি যে সময় পেলে একটু খেলাধুলার পাশাপাশি রিসার্চ তো সবাই জানে কোরিয়াতে অনেক হার্ড সময় সবার পার করতে হয়। তাও আজকে আমি আপনাদের সামনে কোরিয়ার স্টাডি সম্বন্ধে উচ্চশিক্ষা সম্বন্ধে আমি আলোচনা করব। সো
আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আসলে উচ্চশিক্ষা, কোন দেশে আমরা যদি উচ্চশিক্ষা নিতে যাই, ১ম এ সে দেশ সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা উচিত। সে দেশের ওয়েদার, কালচার সবকিছু সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা উচিত। দেন সে দেশের স্কলারশিপ কি ধরনের স্কলারশিপ দেয়? কখন সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে কখন অ্যাডমিশনটা শুরু হয়? কখন আমাদের প্রফেসরকে মেইল দিতে হবে বা অ্যাডমিশনের জন্য আমরা প্রিপেয়ার হবো? কি ধরনের কোয়ালিফিকেশন থাকবে? তাদের ক্রাইটেরিয়া কি? কিভাবে সিলেক্ট করা হয়? স্কলারশিপ যদি আমি পেয়ে যাই তাহলে আমাকে কি ধরনের বেনিফিট আমি পাবো? এবং এটা দিয়ে কি আমি আসলেই কোরিয়াতে, আমি মেইনলি কোরিয়ার কথা বলছি, বা যেকোনো দেশেই আগে চিন্তা হবে যে আমি ওই দেশে যে সারভাইভ করতে পারবো কিনা ওই অ্যামাউন্ট দিয়ে। এবং যে দেশে আমরা যাবো আমাদের আরেকটু কষ্ট করে খোঁজ মানে নিতে হবে। এখন যেহেতু গ্লোবালাইজেশন এর যুগ, আমরা চাইলেই খোঁজ নিতে পারবো খুব ইজিলি। ওই দেশে কোনো স্টুডেন্ট সংগঠন আছে কিনা? তাহলে আমরা খুব ভালোভাবে আরো অনেক ইনফরমেশন আমরা ইজিলি পেয়ে যাব। সো আমাদের এখানেও একটা অনেক বড় একটা সংগঠন আছে। সেটা নিয়েও আমি আলোচনা করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং সাউথ কোরিয়ার ম্যাপ, এবং এটা দূরত্ব এখান থেকে খুব কাছেও না আবার খুব দূরেও না। মোটামুটি এটা অলমোস্ট ৩,৮৩৪ কিলোমিটার ডিসটেন্স। এবং আমরা যদি আরো এটাকে জুম করে দেখতে চাই তাহলে এটা সাউথ কোরিয়া। দেখতে পাচ্ছি চারিদিকে খালি পানি আর পানি, একটা দ্বীপ রাষ্ট্র। আহ, এবং আমাদের অ্যাকচুয়ালি আমাদের জনসংখ্যা এবং আমাদের এরিয়া দুটাই সাউথ কোরিয়ার চেয়ে বেশি। সাউথ কোরিয়া হচ্ছে আমাদের চেয়ে অনেক ছোট একটা দেশ, পপুলেশন অনেক ছোট আমরা দেখতে পাচ্ছি 2018 জরিপে। কিন্তু সাউথ কোরিয়া এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে গেছে, সেটা হোক অর্থনীতি, হোক এডুকেশন, হোক চিকিৎসা ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এখন এরা ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং এ অবস্থান করছে। আমরা সাউথ কোরিয়ার কথা চিন্তা করলে আমাদের মাথার মধ্যে অনেক কিছুই ভেসে ওঠে, যেটা আমরা ইজিলি দেখতে পাই, যে স্যামসাং, এলজি, হুন্দাই, কেয়া মোটরস, লটে, এসকে কোম্পানি। এবং আমরা সবসময় আমরা বিশেষ করে চাকরির যারা প্রার্থী তারা আমি নিজেও পড়ে আসছি যে ওয়ার্ল্ডে সবচেয়ে ফার্স্ট ইন্টারনেট গতি হচ্ছে কোরিয়াতে। সো এগুলা একদিনে হয় নাই আসলে। 60-এর দশকে কোরিয়া অনেক গরিব ছিল, এবং সেখান থেকে স্ট্রাগল করতে করতে 90-এর দশকে এসে তাদের উন্নত রাষ্ট্রের সাথে তারা হাত মিলিয়ে চলতে যাচ্ছে। এবং আজকে কোরিয়া সেই স্ট্রাগল, অনেক পরিশ্রমের ফসল। এবং তাদের মেইনলি তাদের শিক্ষা ব্যবস্থা আসলে গবেষণামূলক শিক্ষা ব্যবস্থা, এটাই হচ্ছে মেইন তাদের চেঞ্জিং এর একটা মূল কারণ হতে পারে। সো লাইফস্টাইল আমি বলতে গেলে অনেক কিছুই বলা যাবে, আমি জাস্ট অল্প কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কোরিয়ান লাইফস্টাইল, সেফটি অ্যান্ড সিকিউরিটি। আপনি কোনো দেশে যেতে চাইলে বাহিরে আপনার মাথার মধ্যে প্রথমে থাকবে যে আমি ওই দেশে যাচ্ছি, আসলে দেশটা কেমন, নিরাপদ হবে কিনা। বিশেষ করে এখানে যারা মহিলা যারা আছেন আপনারা অনেকেই চিন্তা করেন যে আমি বাবা মা ছেড়ে দেশের বাইরে হায়ার স্টাডি করতে যাব, আমার সিকিউরিটি, আমার সেফটি, আমি একটা মহিলা মানুষ। এই জন্য কোরিয়া খুবই ভালো একটা দেশ। এখানে সেফটি সিকিউরিটি এত উন্নত, এখানে না আসলে আসলে এটা বলা যাবে না। যে আপনি একটা মেয়ে সারা রাত ধরে আপনি বাইরে ঘুরবেন, যে কোনো সময় যে কোনো জায়গায় যাবেন, আপনাকে কেউ ছুঁয়েও দেখবে না, আপনার দেখে কোনোদিন কেউ কিছু বলবেও না। ইভেন আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, আপনি পুলিশে জাস্ট ইমার্জেন্সিতে ফোন দেওয়া মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার কাছে চলে আসবে। মানে এত উন্নত ব্যবস্থা এখানে। ইভেন আমি এখানে দেখেছি যে চুরি হয় না কোনো কিছু। ফেলে রাখেন, মোটরসাইকেলের চাবি সহ ফেলে রাখেন। কেউ হাতও দিবে না আপনার দিকে। সব জায়গায় সিসি ক্যামেরা-ট্যামেরা লাগানো আছে। মানে এক কথায় বলা যায় কোরিয়া যদি আপনার পছন্দ হয়, আপনি সেফটি নিয়ে কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব আপনি ভুগবেন না। খুব ভালো একটা দেশ। এবং ট্রান্সপোর্টেশন এর এখানে আমরা বলতে পারি যে খুব ভালো ট্রান্সপোর্টেশন সিস্টেম এদের। ট্রেন বলেন, বাস বলেন, সাবওয়ে বলেন, সবগুলোই অনেক উন্নত মানের। এখানে যে আমরা কেটিএক্স ট্রেনটা দেখতে পাচ্ছি, মূলত এই ট্রেনের টপ স্পিড 3৫ কিলোমিটার পার আওয়ার। সো খুবই দ্রুত গতির একটা ট্রেন। এবং ট্রেন বলেন, বাস বলেন, যে কোনো যানবাহনে বলেন, যে জ্যাম বলে কিছু নাই। এখানে আপনি খুবই স্মুথলি টাইম টু টাইম আপনি যেতে পারবেন। খুবই সুন্দর একটা দেশ। এবং ফুড আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কালারফুল। আসলে কোরিয়ান ফুড অনেক টেস্টি। যদিও আমরা প্রথম এসে আমাদের, যেহেতু আমরা বাঙালি, আমাদের
হ্যাবিটের সাথে এটা যায় না। সো আমাদের প্রথমে খারাপ লাগবে, তবে আস্তে আস্তে এটা আমরা অভ্যস্ত হয়ে যাব এবং ভালো লাগবে। ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা আপনি যে দেশেই যান, ইংলিশ কান্ট্রিতে যান, নন ইংলিশ কান্ট্রিতে যান, এই ল্যাঙ্গুয়েজ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ আপনি যখন যে দেশে যাবেন, সে দেশের কালচারের সাথে আপনি মিশতে হইলে বা আপনি বাজার করতে যান বা যেখানেই যান, আপনার ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা হায়ার স্টাডির জন্য কোনো ব্যারিয়ার না। কারণ আপনি যখন আসবেন, আপনি আস্তে আস্তে এটার সাথে হ্যাবিট হয়ে যাবেন এবং ইজিলি আপনি সেটা আয়ত্ত করতে পারবেন যদি চান। কারণ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ খুবই ইজি। খুবই অল্প কয়েকটা ক্যারেক্টার আছে। আপনি চাইলেই ইজিলি সুন্দর করে শিখতে পারবেন। লাইফটা অনেক স্মুথ হয়ে যাবে। এটা আমি বিস্তারিত ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আরো পরে বলব। এবং ওয়েদারটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এখানে একটু বলি। আসলে কোরিয়াতে আমাদের যেমন ৬ টা ঋতু, ২ মাস ২ মাস পরে চেঞ্জ হয়। কোরিয়াতে মেইনলি ৪টা ঋতু এখানে। আমরা দেখতে পাচ্ছি স্প্রিং, এটা মার্চ থেকে মের মধ্যে হয় এবং এখানে এটা আসলে চেরি ফুল। মানে খুব সুন্দর দেখতে চেরি ফুল আমরা সবাই জানি। আর দেন সামারটা আসলে জুন থেকে আগস্টের মধ্যে। যদিও সামার টাইমে একটু হট, অলমোস্ট 36 টু 40 ডিগ্রি টেম্পারেচার। কিন্তু আমাদের দেশের মতো অত মানে একদম ভ্যাপসা একটা গরম ওরকম কাজ করে না। কারণ এখানের ওয়েদারটা খুবই ভালো এবং মেইনলি ধুলাবালি যেটা, এটা খুবই কম। এবং এর জন্য সম্ভবত ফ্লুটা আমাদের যেমন ওয়েদার চেঞ্জের সাথে সাথে একটা ফ্লু কাজ করে, যে সর্দি কাশি এরকম হয়, যেটা এখানে হয় না। আর তারপর অটামটা অনেক সুন্দর, একদম খুবই কালারফুল। ছবিতেই আমরা বুঝতে পারছি যেটা নভেম্বর থেকে সেপ্টেম্বর, মানে এখন সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি, যেমন এখন অটাম চলতেছে, মানে হালকা শীত হালকা গরম এরকম একটা আবহাওয়া। এবং তারপরে দেন উইন্টার আসলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি। তবে এখানে মেইনলি একটু শীত শীত ভাব থাকে এবং এই সময় স্নোয়িং হয়, যেটা খুবই ইন্টারেস্টিং, ভালো লাগবে। এবং এইখানে যদি আমরা একটু খেয়াল করি, দেখা যাচ্ছে যে ঋতু চেঞ্জের সাথে সাথে একই রাস্তা, একটু ভালো করে খেয়াল করলে দেখবেন একই রাস্তা, জাস্ট ঋতু চেঞ্জের সাথে সাথে কিভাবে প্রকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ৪টা ঋতুতে ৪ রকম কালারটা আমরা দেখতে পাচ্ছি, প্রকৃতির চেঞ্জটা। সো আই থিংক দিস পিকচার দেখে আমরা বুঝতে পারছি যে খুবই কালারফুল একটা কান্ট্রি কোরিয়া। এন্ড দেন টাইপ অফ স্কলারশিপ, এই স্লাইডে আমি বলবো যে কি ধরনের আসলে স্কলারশিপ আমাদের মাথায় যখন স্কলারশিপ নিয়ে চিন্তা হয় যে স্কলারশিপ, ও তাহলে আমি কি পাবো? একটা সুন্দর দেশের একটা সুন্দর একটা ওয়ার্ল্ড ক্লাসিফাইড একটা লেভেলের একটা সার্টিফিকেট পাবো, একটা ডিগ্রি পাবো, আর সাথে কিছু টাকা, যে টাকা দিয়ে আমি ওখানকার টিউশন ফি প্লাস ওখানে লিভিং এক্সপেন্স এইগুলো আমি নিয়ে আমি চলতে পারবো আর কি। সো কোরিয়াতে বিভিন্ন ধরনের স্কলারশিপ এখানে অফার করে। মেইন হচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ একটা আছে, যেটা হচ্ছে কেজিএসপি ছিল, এখন সেটা হয়েছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, জাস্ট নামটা চেঞ্জ হয়েছে, বাট এভরিথিং ইজ সিমিলার। এন্ড দেন প্রফেসর ফান্ডিং বা হচ্ছে প্রফেসর স্কলারশিপ। কোরিয়াতে মোস্ট অফ দেম এই প্রফেসর স্কলারশিপ বা প্রফেসর ফান্ডিং এই সবাই আসেন। এবং আদার যেগুলো স্কলারশিপ আছে, যেমন ইউনিভার্সিটি কিছু স্কলারশিপ অফার করে এন্ড আদার স্কলারশিপ, এগুলো আমি পরে আস্তে আস্তে বলবো। কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড পুরো ওয়ার্ল্ড থেকে এরা নেয়। এখানে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট দুইটা ক্যাটাগরিতে সিলেকশন হয় এবং গ্রাজুয়েট স্টুডেন্ট প্রায় 700 জন নেয় গ্রাজুয়েট থেকে। গ্রাজুয়েট বলতে আমি বোঝাচ্ছি মাস্টার্স এবং পিএইচডি। এবং আমাদের দেশের জন্য এটা খুবই লিমিটেড। এখানে গ্রাজুয়েটদের জন্য অনলি 14টা স্টুডেন্ট। এইখানে আবার দুইটা ক্যাটাগরি আছে। একটা আচ্ছা, আমি এটা পরে বলতেছি। ২টা ক্যাটাগরি জাস্ট একটু মনে রাখবেন। ২টা ক্যাটাগরিতে আমাদের টোটাল স্টুডেন্ট ভাগ করা হয়। আর ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যেটা, এটা হচ্ছে কোর্সের সাথেই এটা রিলেটেড। যে মাস্টার্স প্রোগ্রামে যদি কেউ আসতে চান, তাহলে আপনাকে ২ বছরের কোর্স করিয়ে দেয় মাস্টার্স। আর ১ বছর হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজ করতে হবে। সেটা গভর্নমেন্ট থেকেই আপনাকে এটা করাবে। এবং পিএইচডি তে কেউ যদি আসতে চান, তাহলে আপনার ৩ বছর কোর্স এবং ১ বছর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। টোটাল ৪ বছর, এবং ৪ বছর আর মাস্টার্সে ৩ বছর। এই পুরোটাই হচ্ছে গভর্নমেন্ট থেকে আপনাকে ফান্ড দিবে। এই লিংকে আপনারা যদি চান কেউ আরো বিস্তারিত জানতে, এই লিংকে ভিজিট করলে আপনারা ডিটেইলস জানতে পারবেন।
এবং অ্যাডমিশনটা কখন আসলে অ্যাডমিশনটা সার্কুলারটা হয়, এটা মেনলি আমি যেহেতু গ্র্যাজুয়েটদের কথা বলতেছি এটাতে ফোকাস করি। ফেব্রুয়ারিতে এটা হচ্ছে প্রতি বছর ইয়ারলি একবার হচ্ছে সার্কুলার হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে। তার দেন এটা ফল সেমিস্টারে আসলে সার্কুলারটা মানে জন্য হয়, যেটা আপনার সেপ্টেম্বর থেকে শুরু হয়। আসলে কোরিয়াতে ২টা সেমিস্টার, এটা একটু ক্লিয়ার করা উচিত যে মার্চ এবং সেপ্টেম্বরে স্টার্ট হবে, এবং মার্চে যেটা সেটা হচ্ছে আপনার স্প্রিং সেমিস্টার, আর যেটা হচ্ছে সেপ্টেম্বরে যেটা শুরু হবে সেটা আসলে ফল সেমিস্টার বলা হয়। আর এই ফল সেমিস্টার জন্যই গ্র্যাজুয়েটদের জন্য প্রতি বছর একবার করে সার্কুলার হয় কেজিএসপির বা জিকেএস। এখানে কোয়ালিফিকেশন, কি ধরনের কোয়ালিফিকেশন থাকলে আমি কেজিএসপি তে অ্যাপ্লাই করতে পারবো? এখানে অ্যাপ্লিকেন্ট অবশ্যই বাংলাদেশি হতে হবে, মানে কোরিয়ান সিটিজেন হওয়া যাবে না, মানে কোরিয়ানের বাইরে হতে হবে, এবং ফিজিক্যালি তাকে সুস্থ হতে হবে, এবং অবশ্যই 40 বছরের নিচে হবে, এবং অ্যাভারেজ যে জিপিএ সেটা 40, জিপিএ যেটা অ্যাভব 80% হতে হবে। এখন এই 80% দেখে ঘাবড়ানোর কিছু নাই, কারণ 80% বলতে এখানে কোরিয়া আউট অফ 4 এর মধ্যে রেজাল্ট কাউন্ট করা হয়। আউট অফ 4 এর মধ্যে যাদের রেজাল্ট 2.64, আমি রিপিট করছি, যাদের রেজাল্ট 2.64 আউট অফ 4 এ, তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং যারা মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই ব্যাচেলর শেষ করতে হবে, আর যারা পিএইচডি তে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই মাস্টার্স শেষ করতে হবে। এটা হচ্ছে মেন কোয়ালিফিকেশন। আর এইখানে আইএলটিএস লাগবে কিনা, এটা আসলে লাগবে কি লাগবে না এটা মানে রিকোয়ারমেন্টে নাই, বাট এটা খুবই কম্পিটিটিভ একটা স্কলারশিপ। কারণ যখন আমি বিস্তারিত পরে বলছি এটা নিয়ে, যদি আপনার আইএলটিএস থাকে তাহলে আপনার প্রোফাইলটা অনেক হাই হবে। এন্ড কিভাবে আপনার এই আপনাকে সিলেকশন করা হবে, এখানে আমি যেটা আগে কিছুক্ষণ আগে বলেছিলাম যে 2টা ক্যাটাগরিতে এখানে সিলেকশন করা হয়। একটা এমবাসি ট্র্যাক, প্রথমে আমি বলি এমবাসি ট্র্যাক। এমবাসি ট্র্যাকে যখন আপনি অ্যাপ্লাই করবেন, এমবাসি ট্র্যাকের জন্য 6টা 14টার মধ্যে 6 জন স্টুডেন্ট এমবাসি ট্র্যাকে সিলেকশন হবে। এখন এই এমবাসি ট্র্যাকে সিলেকশনের জন্য আগে ছিল এমবাসিতে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু এখন সেটা এডুকেশনাল মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করতে হয়। আর এডুকেশন মিনিস্ট্রিতে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, তখন এডুকেশন মিনিস্ট্রি থেকে কিছু যাচাই বাছাইয়ের পরে সেটা ওখান থেকে কিছু ছাঁটাই করে আপনার এমবাসিতে রিকমেন্ড করবে। দেন এমবাসি বলতে আমি বুঝাচ্ছি যে কোরিয়ান এমবাসি যেটা বাংলাদেশে অবস্থিত, সেই এমবাসিতে, কোরিয়ান এই দেশে না, বাংলাদেশে অবস্থিত কোরিয়ান এমবাসিতে, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। তখন ওইখানে প্রাথমিকভাবে এক্সাম হবে, যেটা ওভারঅল এক্সাম, এটা সাবজেক্ট ওয়াইজ না, ওভারঅল এক্সাম হবে। তারপরে ওখান থেকে কিছু বাদ দিয়ে সেটা আবার ভাইবার জন্য কল করা হবে, ভাইবার থেকে সিলেক্ট হলে ফাইনালি এমবাসি কিছু ক্যান্ডিডেটকে সিলেক্ট করে কোরিয়াতে পাঠাবে। যে নিডা, নিডা আসলে ন্যাশনাল ইনস্টিটিউট, এটা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল এডুকেশন, এখানকার যেটা এডুকেশন মিনিস্ট্রিতে হয়, এদের কাছে রিকমেন্ড করবে। তারপরে এরা এখান থেকে আপনাদের ফাইনালি যে বাংলাদেশ থেকে যে কয়টা এখানে পাঠাবে, ওখান থেকে আবার ওরা ফাইনালি 6 জনকে সিলেক্ট করবে, এবং এই 6 জনই তারা হচ্ছে কেজিএসপির স্কলারশিপ পেয়ে যাবে। এটা গেল এমবাসি ট্র্যাক। এখন যদি আপনি ইউনিভার্সিটি ট্র্যাকে অ্যাপ্লাই করেন, এখানে হচ্ছে 9 জন নেবে গ্রাজুয়েট, দ্যাট মিনস মাস্টার্স এবং পিএইচডির জন্য। এই জন্য আপনাকে কোরিয়াতে আপনি কোরিয়াতে অবস্থিত ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং প্রথমে কোরিয়ান ইউনিভার্সিটি, সাপোজ আমার ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, 3টা চয়েস দেওয়া যায়, বা আপনি অ্যাপ্লাই করে সরাসরি এই আপনার বাংলাদেশ থেকে সবকিছু এখানে পাঠাতে হবে ডকুমেন্ট। তারপরে এখানের ইউনিভার্সিটি আপনার একটা ইন্টারভিউ নিবে। তারপরে ওই ইন্টারভিউয়ে যদি আপনি টিকে যান, দেন তারপরে ওখান থেকে ওরা এই নিডার কাছে পাঠাবে, এনআইডির কাছে। তখন এরা আবার আপনার ফাইনালি সিলেকশন করে 9 জনকে সিলেক্ট করবে। এটা হচ্ছে কেজিএসপির সিলেকশন পদ্ধতি, সেটা এমবাসি ট্র্যাক আইদার ইউনিভার্সিটি ট্র্যাক। আই থিংক সবাই মনে হয় বুঝতে পারছেন। এবং এইখানে স্কলারশিপের বেনিফিট, এটা যেহেতু গভর্নমেন্ট স্কলারশিপ, সো এটা খুবই ভালো একটা স্কলারশিপ। মান্থলি আপনার লিভিং অ্যালাউন্স যেটা, সেটা হচ্ছে 9 লাখ কোরিয়ান ওন, যেটা বাংলাদেশ অলমোস্ট 63,000 প্লাস মাইনাস এরকম হবে। এবং আদার যেগুলো আছে এইগুলো আপনি সবকিছুই পাবেন। এবং এটা হচ্ছে আপনার, আর আরেকটা বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স, একটা খুব ইম্পর্টেন্ট।
কোরিয়াতে আপনার যেকোনো দেশেই বা কোরিয়াতে আপনার চিকিৎসাটা অনেক হাই এক্সপেন্সিভ। সো ইন্সুরেন্সটা খুব ইম্পোর্টেন্ট। আপনি গভর্নমেন্ট ফান্ড আসেন আর প্রফেসর ফান্ড আসেন যেভাবে আসেন আপনাকে ইন্সুরেন্স থাকতেই হবে। এখন এইখানে হচ্ছে আপনার গভর্নমেন্ট থেকে আপনাকে ইন্সুরেন্সটা দিয়ে দিবে। সো আপনার ইন্সুরেন্স দিবে, আপনার টিউশন ফি দিবে, প্লাস আপনার সাথে এইগুলা আপনি পাবেন এবং খুব ভালো এবং কিন্তু ঘটনা হচ্ছে এটা খুবই কম্পিটিটিভ। এখন দিন, দিন এটা খুবই কম্পিটিটিভ একটা স্কলারশিপ হয়ে গেছে। এইজন্য যার প্রোফাইল যত হাই হবে, এখন কারণ প্রতিটা স্টেপে আপনাকে সিলেক্ট হতে হচ্ছে। সো আপনার প্রোফাইল যত ভারী হবে, এখন এইখানে অনেকে জিজ্ঞেস করে, "ভাইয়া আমি কি IELTS না আমি কি এপ্লাই করতে পারবো কিনা?" আপনি এপ্লাই করতে পারবেন, কিন্তু স্কলারশিপ পাবেন কিনা এটা আসলে বলতে পারবেন না। কারণ এইটা ওদের হচ্ছে আস্তে, আস্তে বাদ দিবে। আপনার দেখবেন যে কার প্রোফাইল কম্পেয়ার করে লাস্ট পর্যন্ত আপনার যদি IELTS থাকে দেন ওকে আপনার ওভারঅল আদার যে আপনাদের সিভিটা আপনার ভারী হবে। সো আপনার একটা প্রবাবিলিটি থাকবে। এটা হচ্ছে কেজিএসপি সিস্টেম। এখন যদি আমরা বলি প্রফেসর ফান্ডিং, প্রফেসর স্কলারশিপ বা প্রফেসর ফান্ডিং মেইনলি এটাতেই সবাই কোরিয়াতে আসে। কারণ প্রতি বছর ১৪ জন এটা খুবই টাফ। কিন্তু প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট এখানে আসছে। যারা হচ্ছে মেইনলি সবাই প্রফেসর ফান্ডিং এ আসে। এখন প্রফেসর ফান্ডিং বলতে আমরা কি বোঝাচ্ছি? এইখানে হচ্ছে প্রফেসর, তার ফান্ড, এইখানে হচ্ছে আমরা স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট কিভাবে প্রফেসরকে আমরা ফান্ডটা কালেক্ট করব? সো আমাকে প্রথমেই স্টুডেন্টকে মেইল করতে সরি প্রফেসরকে মেইল করতে হবে। এবং আপনি কিভাবে মেইল করবেন? এবং কোন প্রফেসরদের করবেন? এটা হচ্ছে আ আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আমি কোন এরিয়াতে কাজ করব। সেই সেই এরিয়ার প্রফেসরদেরই আপনাকে মেইল করতে হবে। এবং তখন যদি আপনার প্রফেসর মনে করে না তুমি ঠিক আছে এই স্টুডেন্ট আমার হচ্ছে potential candidate ওকে দেন উনি আপনাকে একটা মেইল দিবে মেইল রেসপন্স করবে এবং মেইল রেসপন্স করা মানেই আপনাকে উনি নিবে যদি উনি রাজি হয় দেন আপনি তার রিসার্চ ফান্ড পাবেন এবং সেখান থেকে আপনার লিভিং টিউশন ফি আদার্স সবকিছুই আপনাকে উনি সাপোর্ট করবেন। আর যদি আপনার কপাল ভালো না হয় বা ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রফেসর কিছু বলবে না, আপনাকে মেইল রিপ্লাই দিতেও পারে আবার নাও দিতে পারে। এবং কিছু, কিছু ক্ষেত্রে যদি প্রফেসরের ভ্যাকেন্সি না থাকে তখন ডিরেক্ট মানে কিছু প্রফেসর আসলে ব্যাক দেয়, কিছু প্রফেসর ব্যাক দেয় না। এটা হচ্ছে কোরিয়াতে। সো আপনি এইভাবে পাবেন এবং এইটা কিভাবে মেইলিং করতে হয়, কখন আমরা মেইল করব? কারণ আমরা সবাই আমি কিছুক্ষণ আগেই বলেছি শুরুতে যে ৩ ঘন্টা কোরিয়াতে ফাস্ট। সো কখন আমরা মেইল করব? করলে কখন আমরা মেইল যখন মানে প্রায়োরিটিটা কখন? প্রফেসর সকালে ৯ টায় মেইনলি শুরু হয় অফিস। ৯ টায় এসেই ১ম এ প্রফেসর মেইলটা চেক করবে। তাহলে ৯ টা মানে বাংলাদেশ টাইম ৬ টা। এটা হচ্ছে তাহলে কিভাবে আমরা টাইম মেইনটেইন করব? আমরা অনেকেই জানি না, আবার অনেকেই জানি যে আপনার Gmail এ একটা হচ্ছে টাইম শিডিউল আছে। যে আমি যদি ওখানে সেট করে রাখি, তাহলে আমি সেট করে রেখে যদি আমি ঘুমায়ে পড়ি দেন ওকে ঠিক ৯ টায় মেইলটা চলে যাবে। আর এইগুলা নিয়ে পুরা মেইলিং সিস্টেম নিয়ে কিভাবে মেইল করতে হয়, কখন করতে হয়, কিভাবে প্রফেসরকে আমি ফান্ড কালেকশন করব এগুলো সবকিছু বিস্তারিত আমি আরো পরে বলবো। দেন ইউনিভার্সিটি স্কলারশিপ। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার যে ইউনিভার্সিটির স্কলারশিপ যেটা সেটা আসলে খুব লিমিটেড যেটা দিয়ে আপনি এখানে টিউশন ফিটা আপনার হচ্ছে কভার হবে কিন্তু লিভিং এক্সপেন্স এগুলা হচ্ছে কভার হয় না। আর প্রফেসর ফান্ডিং এও যদি আপনি এপ্লাই করেন তাহলে এই ইউনিভার্সিটির যে প্রসেস আমি দেখাবো সেম প্রসেসেই আপনাকে এপ্লাই করতে হবে। জাস্ট ফান্ডিংটা আপনার প্রফেসর দিবে, এটাই হচ্ছে ডিফারেন্স। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা, আলাদা ক্রাইটেরিয়া আছে, আলাদা, আলাদা ফান্ডিং আছে। সো এগুলো আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখতে হবে। এই লিংকে গেলে আমরা হচ্ছে ইউনিভার্সিটির আমরা লিংক পাবো, আমি দেখাবো। যেমন ওই লিংকে যেয়ে যদি আমরা এখানে এই যে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ওই লিংকে যাওয়ার পরে আমরা এরকম একটা পেজ পাবো। পেজে এখানে সার্চ বক্সে এখানে ইউনিভার্সিটির নাম, এখানে সাবজেক্ট দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো যে ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্ট আছে কিনা। যখন থাকবে তখন আমরা পরে ডিটেইলস ওই ইউনিভার্সিটির ওই সাবজেক্ট লিখে সার্চ দিলেও পুরা আপনার টিচারদের প্রোফাইল চলে আসবে প্রফেসরদের। সেটাও আমি পরের স্লাইডে দেখাবো। এই লিংক আসলে এইটার জন্য এই লিংক। এখন আমি হচ্ছে চম্বক ন্যাশনাল ইউনিভার্সিটিতে এখন আছি। এখানে মাস্টার্সও করেছি, আপু সুন্দর করে আগে বলেছেন। সো আমি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের প্রসেস গুলো এখন আমি বলবো।
এটা অলমোস্ট কোরিয়ার সব ইউনিভার্সিটিতেই সিমিলার, একটু কম বেশি হয়। আর এই ন্যাশনাল বলতে আমাদের মাথায় আবার বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি মানে সব গুণহারে ন্যাশনাল, গাজীপুর বোর্ড ওরকম কিছু না। কিন্তু ন্যাশনাল বলতে এখানে মেনলি বোঝায় যে পাবলিক ইউনিভার্সিটি। এখানে পাবলিক বাংলাদেশে যেমন পাবলিক প্রাইভেট নিয়ে একটা হুলস্থুল কারবার, এরকম কিছু এখানে না। এখানে ন্যাশনাল বলতে পাবলিক, এবং যেগুলো ন্যাশনাল না সেগুলো হচ্ছে প্রাইভেট। এবং প্রাইভেট ন্যাশনাল এগুলা পাবলিক নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নাই। কারণ এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক কোরিয়ান ইউনিভার্সিটি আছে যেগুলো ন্যাশনাল না, প্রাইভেট ইউনিভার্সিটি। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যে ইউনিভার্সিটি মেন না, মেন হচ্ছে আপনার প্রফেসর। কিছু কিছু প্রফেসরের প্রোফাইল আছে এত হাই যেটা আপনি কল্পনা করতে পারবেন না, অথচ উনি প্রাইভেট ইউনিভার্সিটির, অথচ লো র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটির প্রফেসর। সো এই সবকিছুই আসলে প্রফেসর বেজ আর কি। অ্যাডমিশন টাইমলাইন, এটা আমি যেটা আগেই বললাম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কখন আমাদের কোরিয়াতে অ্যাপ্লিকেশন করতে হয়। এখানে দুইটা সেমিস্টার, যেটা আমি বললাম ফল সেমিস্টার এবং স্প্রিং সেমিস্টার। এখন এটা আমি 2020 আর এটা 2021 এর আমি দেখাচ্ছি। যে ফল সেমিস্টারে যখন আমরা অ্যাপ্লাই করব, দ্যাট মিনস আমাদের সেপ্টেম্বরে যখন আমরা স্টার্ট করব, তখন আমাদের অবশ্যই মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে এই সার্কুলারটা হবে। এবং দুইটা রাউন্ড আমাদের ইউনিভার্সিটিতে হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড। এখানে ডেট দেওয়া আছে, আপনার চাইলে পরে দেখতে পারবেন। এবং আমি কিভাবে এটা খুঁজে পাবো সেটা আমি পরে দেখাবো। এবং সেপ্টেম্বর হয়ে গেল, এবার মার্চে যদি আমরা আসতে চাই তাহলে কখন আমরা অ্যাপ্লাই করব, অ্যাডমিশনটা কখন শুরু হবে? এটা শুরু হবে আপনার এন্ড অফ দ্য মার্চ, সরি এন্ড অফ দ্য সেপ্টেম্বর, অথবা অক্টোবরের শুরুতে, সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে যদি আমরা মার্চে আসতে চাই। আর এখানে পুরো ডিটেলস দেওয়া আছে কখন কিভাবে কি করতে হবে। আই হোপ সবাই এটা পড়লেই বুঝতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার এলিজিবিলিটি অফ অ্যাপ্লিকেশন, মানে আপনার কি কি ক্রাইটেরিয়া, যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের ইউনিভার্সিটিতে। আমি আগেই বলেছি যে আপনার অবশ্যই কোরিয়ার বাইরের ন্যাশনালিটি হতে হবে, এবং জিপিএ সর্বনিম্ন জিপিএ যদি 2.64, আমি যেটা আগে বললাম আউট অফ 4 এর মধ্যে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি অ্যাডমিশন হবে কিনা এটা বলা কঠিন। আর ল্যাঙ্গুয়েজের, যেটা ল্যাঙ্গুয়েজ বলতে আপনার আমাদের ইউনিভার্সিটিতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টে কোনো আইএলটিএস বা আইএলটিএস বা টোফেল এই জাতীয় কিছু লাগে না। কিন্তু আপনার মাথায় রাখতে হবে প্রফেসররা আপনার এটা হচ্ছে ভ্যারি করে। কিছু কিছু প্রফেসর আছে তারা আইএলটিএস এর 6 চাই, 6.5 চাই, এরকম একটা লেভেল থাকে। এটা হচ্ছে প্রফেসরের রিকোয়ারমেন্ট। যেহেতু আপনি প্রফেসর ফান্ডিং এ আপনাকে আসতে হচ্ছে, সো প্রফেসরের রিকোয়ারমেন্ট ম্যাচ করে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর এটা কেজিএসপির মতো সিমিলার সিস্টেম। আপনার ব্যাচেলর শেষ করতে হবে, দেন আপনি মাস্টার্স শেষ করলে আপনি পিএইচডি তে আসতে পারবেন। এখানে অ্যাডমিশন, এটা ইউনিভার্সিটির যেটা, সেটাতে কিভাবে অ্যাডমিশন প্রসেস, এটা দুইটা সিস্টেম। একটা হচ্ছে ডকুমেন্ট স্ক্রিনিং, একটা ইন্টারভিউ। এন্ড ডকুমেন্ট স্ক্রিনিং যেটা, এখানে 40 মার্কস, আর ইন্টারভিউ হচ্ছে টোটাল 60 মার্কস। এই 100 মার্কস, 100 মার্কসের মধ্যে আপনার মিনিমাম 60 পয়েন্ট পেলে আপনি হচ্ছে অ্যাডমিশনে ঠিক অ্যাডমিশনটা পাবেন। যদি 60 নিচে হয় তাহলে পাবেন না। অথবা যদি ওরা ইন্টারভিউ যখন আপনাকে করবে, ওই ইন্টারভিউ টাইমে যদি আপনি রিসিভ না করতে পারেন, তাহলে আপনার হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। পরপর আপনার 3 বার ওরা আপনাকে কল দিবে। যদি আপনি রিসিভ না করতে পারেন তাহলে আপনার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। আর এটা হচ্ছে ফোন ওভার ফোনেও হইতে পারে, অথবা স্কাইপি ওর আদার ওয়েতে আপনাকে ইন্টারভিউ নিতে পারে। তবে এটা হচ্ছে আপনার খুব কঠিন কিছু না। মেইন কথা হচ্ছে যদি প্রফেসর আপনার ফান্ড দিতে রাজি হন, তাহলে এগুলা খুবই ইজিলি ওয়েতে আপনি পার করতে পারবেন। এবং স্কলারশিপ যেটা, এখন ইউনিভার্সিটির স্কলারশিপ, এটা কিন্তু প্রফেসর না, ইউনিভার্সিটির স্কলারশিপ। আর প্রফেসরের স্কলারশিপের জন্য আপনাকে প্রফেসরের সাথে আপনাকে কানেক্ট করতে হবে, কন্টাক্ট করতে হবে যে উনি কত টাকা দিবেন আপনাকে। এটা আলাদা, আর ইউনিভার্সিটির এটা আলাদা। এটা হচ্ছে দেখেন দুইটা সিস্টেম। একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার যখন অ্যাপ্লাই করবেন তখন একটা স্কলারশিপ আছে, যেটা আপনার টিউশন ফি যেটা কভার করবে। এখানে যদি আপনার আইএলটিএস স্কোর থাকে, এবং যদি আপনার একাডেমিক স্কোর, একাডেমিক বলতে আমি এসএসসি এইচএসসি এগুলো কিন্তু না, লাস্ট ডিগ্রি। আপনি মাস্টার্স যদি অ্যাপ্লিকেশন করেন, আপনার অনার্স এর রেজাল্টটা দেখবে, এবং পিএইচডির জন্য মাস্টার্স এর রেজাল্টটা দেখবে। এটা হচ্ছে লাস্ট ডিগ্রির রেজাল্টটা দেখবে। এবং আইএলটিএস, এই দুটার মিলে আপনাকে হচ্ছে ওরা ওয়েভার দিবে। এটা শুধু ফার্স্ট সেমিস্টারের জন্য, আমি আবার বলছি, এটা শুধু ফার্স্ট সেমিস্টারের জন্য। এন্ড দেন সেকেন্ড সেমিস্টার থেকে
আপনি হচ্ছে যে স্কলারশিপটা পাবেন, এটা শুধু আপনার যখন কোরিয়াতে আরেকটা কথা আমি একটু এড করি। কোরিয়াতে আপনার রিসার্চ এবং হচ্ছে আপনার কোর্স ওয়ার্ক ২ টা একই সঙ্গে করতে হয়। আর কোর্স ওয়ার্ক হচ্ছে পিএইচডির জন্য আপনার ৪ টা কোর্স করতে হবে ৪ সেমিস্টার। মানে ২ বছর। এই ২ বছর যখন কোর্স ওয়ার্ক থাকবে তখন আমাকে টিউশন ফি দিতে হবে। মাস্টার্স এর জন্য ২ বছরই আপনার টিউশন ফি দিতে হবে। আর এই টিউশন ফির সময় শুধু ইউনিভার্সিটি এই স্কলারশিপ গুলো আপনাকে দিবে। এবং এই যে 2nd সেমিস্টার থেকে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার আউট অফ 4.5 এটা কোরিয়ান স্কেল। যেটা আমরা কোরিয়ান স্কেলে 4.5 এর মধ্যে 3.63 যদি আমরা পাই তাহলে আমরা এই স্কলারশিপের জন্য এপ্লাই করতে পারবো। দেন এপ্লাই করলেই আমরা পাবো না। তখন এটা আপনার যে রেসপেক্টিভ যে কলেজ আছে বা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখান থেকে রিকমেন্ডেশন যদি করে তাহলে আপনি পাবেন। এটা আসলে প্রফেসররা রিকমেন্ড করে থাকে নরমালি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুলের সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। আপনারা এই যে ইংলিশে লগ ইন করবেন। ইংলিশে ক্লিক করলে যে পেজটা আসবে সেইখানে আপনারা ডিটেইলস তথ্য পেয়ে যাবেন। যদি আপনারা চাইনিজ, কোরিয়ান এগুলো বুঝবেন না, সো ইংলিশে সবাই লগ ইন করলেই সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের ফিজিক্স, যেহেতু ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে আজকে আলোচনা, সো ফিজিক্স ডিপার্টমেন্ট নিয়ে আমি কিছু এখানে বলার চেষ্টা করছি যে কিভাবে আপনারা ফিজিক্স ডিপার্টমেন্টটা পাবেন। আমাদের যে ওয়েবসাইটে, যে ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, ওইখানে যেয়ে আপনারা পাবেন না অনেক সময়, কারণ এখানে আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজে এদের হচ্ছে ওয়েবসাইটটা মানে খুব মোর ইনফরমেশন দেওয়া থাকে, যেটা ইংলিশে সচরাচর অত ইনফরমেশন আপনারা পাবেন না। সো আপনাকে যদি আপনি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স জেবিএনইউ লিখে সার্চ দেন অথবা এই লিংকে ক্লিক করেন তাহলে আপনার ফিজিক্স ডিপার্টমেন্টটা পেয়ে যাবেন ইংলিশে। এবং ফিজিক্স ডিপার্টমেন্ট এখানে যে ফ্যাকাল্টি আছে, ফ্যাকাল্টিতে ক্লিক করলে আপনি এখানে ফিজিক্স ডিপার্টমেন্টের সব প্রফেসরদের লিংক পেয়ে যাবেন। আমি একটু সময় নিচ্ছি, সরি। আচ্ছা, ঠিক আছে। সময় সময়ের সমস্যা নেই। আচ্ছা, আমি একটু এখানে দেখাই। সরি। আমাদের এনাফ সময় আছে হানিফ, সমস্যা নেই। আচ্ছা আপু। আচ্ছা, এটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট। ফিজিক্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগের স্লাইডে যেখানে দেখলাম ফ্যাকাল্টি, ওই ফ্যাকাল্টিতে ক্লিক করলে আপনার এইগুলো হচ্ছে প্রফেসরদের প্রোফাইল। এখন এখানে ইংলিশে যেহেতু দেওয়া আছে, অনেক প্রফেসরের ওয়েবসাইট এখানে দেওয়া থাকে না, সেজন্য আপনারা যদি চান এই প্রফেসরের নাম লিখে গুগল করতে পারেন। দেন গুগল করলে আপনারা দেখতে পাবেন, আমি এখানে লিখে রেখেছি। যেমন এই প্রফেসরের যদি অনেক সময় কি হয় কি, আপনি নাম লিখে যদি সার্চ দেন অনেক সময় আপনারা পাবেন না এক্সাক্ট। এই জন্য আপনারা গুগল স্কলার বা রিসার্চ গেট যদি পাশে লেখেন তাহলে এক্সাক্ট ওই প্রফেসরের প্রোফাইলটাই আপনারা দেখতে পাবেন। যেমন এখানে যদি আমি দেখতে চাই এই প্রফেসরের গুগল স্কলারের অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। আপনি এখানে উনি কি ধরনের কাজ করেন, উনার ইমেল, এভরিথিং আমরা এখান থেকে আমরা পাবো। এখান থেকে আমাদের ওই প্রফেসরকে যদি আমি মেল করতে চাই তাহলে এই প্রফেসরদের আপনার হচ্ছে কাজ সম্বন্ধে আমাদের পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে আসলে তখন আমরা প্রফেসরকে বলতে পারবো আমি হচ্ছে এই প্রফেসরের কাছে যেতে যাচ্ছি। যদি রিসার্চ গেট দেখতে চান এভাবে সার্চ দিলে রিসার্চ গেট পাবেন, অন্য প্রফেসরের চাইলে এভাবে প্রত্যেকটা প্রফেসরের আমরা হচ্ছে মেল করলেই আমরা এটা দেখতে পাবো। সো এখান থেকেই আপনারা দেখতে পাবেন প্রফেসরের। এখন আরেকটা কথা এখানে খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি ফিজিক্সে আসবো, সেটা হোক হোয়াট এভার, চুম্বকেই হোক, মানে আমার ইউনিভার্সিটিতে হোক, সৌড হোক, আরো যে কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে হোক, অথবা এটা শুধু কোরিয়া না, এটা অন্য দেশও হইতে পারে। আমাদের একটা চিন্তা থাকে যে ওকে আমি ফিজিক্স ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি গণহারে আমি 4-5টা প্রফেসরকে মেল দিয়ে দিলাম, একই ধরনের মেল। এটা আমরা কখনোই করব না। কারণ আমি হচ্ছে আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, আমার যে কলিগ, সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকবে। তখন কেউ যদি মেল করে কোনো এক সময় যে আমার কাছে একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে মেল করেছে, ও তো আমাকেও মেল করছে, তখন ওনাদের মধ্যে কনফিউশন হয়ে যায়। আসলে এই ছেলে বা ওই মেয়ে বা এই স্টুডেন্ট কোন ফিল্ডে কাজ করতে চাচ্ছে, আমার ফিল্ডেও কাজ করতে চাচ্ছে, তোমার ফিল্ডেও আরো 10-5 জনের ফিল্ডেও কাজ করতে চাচ্ছে, যেটা আসলে খুব ইম্বারেসিং একটা মুভমেন্ট। সো আমরা একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টকে একটা প্রফেসরকেই মেল দিব, দিয়ে অ্যাটলিস্ট 7 দিন আমরা অপেক্ষা করব। দেন আমরা নেক্সট 7 দিন পরে আমরা একটা ফলো আপ মেল করতে পারি,
যে আমি আপনার মেল করেছিলাম, সামহাও আপনি দেখতে পান নাই বা আপনি খুব বিজি, সফটলি এইভাবে আমরা বলতে পারি। আমি এখনো আপনার জন্য ওয়েট করছি। যদি আপনার ল্যাবে ভ্যাকেন্সি থাকে আমি আসলে আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছি। এইভাবে একটা ফলো আপ মেল। আর যদি উনি রিপ্লাই না দেন, তখন আপনারা বুঝবেন ঠিক আছে, ওকে ফাইন। দেন আপনি আরেকটা প্রফেসরকে মেল দিতে পারবেন। এটা হচ্ছে আসলে একটা নরমাল সিস্টেম। এগুলো একটু মাথায় রাখবেন। এবারে আসি আমি হচ্ছে বাংলাদেশের ওয়েবসাইট যেটা আমাদের এখানে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন কোরিয়া, যেটা বিএসএকে একটা খুব বড় একটা সংগঠন, এবং এটা নিডা যেটা আমি বললাম এনআইআইডি থেকে স্বীকৃত প্রাপ্ত, এবং এটা হচ্ছে খুবই আমি নিজেও এইটার একজন এক্সিকিউটিভ রিপ্রেজেন্টেটিভ মেম্বার। আমাদের এই সংগঠনের কোন ধরনের হচ্ছে আপনার প্রেসিডেন্ট, সেক্রেটারি এই ধরনের কোনো পদবি নাই। এখানে আমরা কিছু আমাদের অ্যাডভাইজার আছে এবং রিপ্রেজেন্টেটিভ এবং হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার নিয়ে এটা পরিচালনা করা হয়। এবং আমরা বাংলাদেশ থেকে যে ধরনের স্টুডেন্ট যারা আসলে কোরিয়াতে আসতে চাচ্ছেন, তাদের জন্য আমরা আসলে হেল্প, সকল ধরনের ইনফরমেশন আমরা চেষ্টা করি তাদেরকে প্রোভাইড করার জন্য। এবং পাশাপাশি যারা আমাদের এই টিমের বাইরেও যারা কোরিয়াতে আছেন, তারাও উইলিংলি এখানে সবাই, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ওইগুলোতে সবাই আসলে শুধু আমাদের মানে এই টিম এক্সিকিউটিভ বা ইটিআরটি বা আরটি মেম্বাররাই শুধু কমেন্ট করে না, সবাই এখানে তথ্যগুলো শেয়ার করে। এবং আপনি আমাদের এইখানে ওয়েবসাইটে গেলে আপনারা খুব সুন্দরভাবে আপনারা ইনফরমেশন পাবেন। আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, যে পেজে আপনারা খুবই যদি আপনারা এখানে লাইক দিয়ে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কখন এখানে আসলে হয় কি, অনেক সময় আমার ল্যাবে একটা স্টুডেন্ট দরকার, আমি এখানে পোস্ট দিলাম যে আমার ল্যাবে একটা ভ্যাকেন্সি আছে, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই ধরনের ইনফরমেশনও এখানে পাওয়া যায়। এবং আমরা হচ্ছে কোরিয়া আসার পরেও আমাদের একটা গ্রুপ আছে যেটা ক্লোজ গ্রুপ, ওটাতে অনলি যারা কোরিয়াতে আছেন এবং যারা কোরিয়া থেকে চলে গেছেন পড়াশোনা করে, তারাই ওই গ্রুপটাতে আছেন। এটা হচ্ছে আমরা আসার পরে যেটা আমরা সাপোর্ট দিয়ে করে থাকি। আর এই গ্রুপে আপনারা চাইলে এগুলো তথ্য পাবেন। এবং আমাদের এটা হচ্ছে লিংক। এবং এটা আমরা রিসেন্টলি এই আমাদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য আমরা নতুন করে আরেকটা পেজ খুলেছি, গ্রুপ খুলেছি, যেটা স্টাডি ইন কোরিয়া বিএসএকে উইং। এইটাতে আমরা মূলত শুধু আপনার এডুকেশন রিলেটেড, স্কলারশিপ রিলেটেড সবকিছু এখানে আমরা আলোচনা করে থাকি। এবং আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করতে পারবেন যে কেউ। ইভেন এইখানে গেলে আপনি এই ফাইল সেকশনে গেলে দেখতে পাচ্ছেন, এই ফাইল সেকশনে গেলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আমি যেটা আগে বলছিলাম যে প্রফেসরকে কিভাবে মেল করতে হয়, কখন করব, কি পদ্ধতিতে করব, তারপরে কোরিয়ার অনেক কিছু ইনফরমেশন আপনারা সুন্দর করে এখানে গেলে আমরা দিয়ে রাখছি ফাইল সেকশনে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। এবং যে কোনো সময় আমাদের যে কোনো ওয়েতে আপনারা আমাদের কাছে চাইলে আমরা সেগুলো ইনফরমেশন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। কারণ এখানে কোরিয়াতে সবাই আসলে অনেক ব্যস্ত। তারপরে আমরা চেষ্টা করি যে আমাদের দেশের ভাই বোন যারা আছেন, তারা যদি আসতে চান তাহলে খুব সুন্দরভাবে যেন আসতে পারেন। আমরা যেমন আগে যেমন ডিফিকাল্টিস ফেস করেছি, আমাদের মতো অনেকেই, তারা যেন এখন এগুলোতে না ভোগ করে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এন্ড এটা আমাদের ফেসবুক এর লিংক গ্রুপের। এন্ড আই হোপ এন্ড থ্যাংক ইউ ফর ইউর সবার পার্টিসিপেশন করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি কি ডিউ টাইম শেষ করলাম? সময়টা আসলে আমরা ভুলেই গিয়েছিলাম, এত চমৎকার প্রেজেন্টেশন দেখলাম। আমার তো স্টুডেন্ট লাইফে ফিরে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আবার কোরিয়ায় অ্যাপ্লাই করা যেতে পারে। হ্যাঁ, আমি তাহলে শেয়ারটা ক্লোজ করে দিলাম, শিওর স্ক্রিনটা শিওর। আপনি। আর এরপরেও যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে এখানে, আমি তো আসলে আচ্ছা, আপাতত হ্যাঁ থাকুক, যদি কোনো প্রশ্ন হ্যাঁ থাকে হ্যাঁ কারো, সে একটুখানি। আচ্ছা, আপাতত আমাদের কোনো প্রশ্ন নেই, যদি পরবর্তীতে থাকে তখন হয়তো স্ক্রিন শেয়ার আবার অন করা যাবে। জি জি জি, এখানে চ্যাট বক্সে তো নাই। সো হুম, আমি ঠিক আছে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ হানিফ, আমি জানি তুমি জি কতখানি ব্যস্ত, আমি ভীষণভাবে জানি, কিন্তু এত সুন্দর করে সাজিয়েছো সবকিছু, মনে হচ্ছে আমি মানে পুরো সিনারি দেখতে পেলাম আর কি নিজের চোখের সামনে। হ্যাঁ, তারপর ওয়েদার সবকিছু, একটা দেশে যাওয়ার আগে সেখানকার খাদ্যাভ্যাস, ওয়েদার, এই ব্যাপারগুলো সম্পর্কে যে জানা দরকার, এই জিনিসগুলো একটা সময় পর্যন্ত জানা যেত না যে এগুলো ইনফরমেশন কতখানি জরুরি। ইভেন আমি যখন এসেছি হুম হুম, কোরিয়া সম্বন্ধে একটু বলি। আমি কোরিয়াতে শিওর। আসার কোনো প্ল্যান ছিল না। আমার ছিল হচ্ছে আপনার ইউরোপে আমি এপ্লাই করেছিলাম, আরো অনেক দেশে।
তারপরে কোরিয়া আসার আগে আমি এগুলো কিছুই জানতাম না, যেটা আসলে জানা দরকার, এবং আসার পরে আমার খুব ভালো লাগছে। আসলেই সুন্দর একটা দেশ। এই ইনফরমেশন গুলো ভীষণ জরুরি হয়। তারপরে আমরা এটাও দেখলাম যে ওখানকার যেটা গভর্নমেন্ট স্কলারশিপ কি কেজিএসপি নাকি? হ্যাঁ, কেজিএসপি এখন যেটা হচ্ছে গ্লোবাল স্কলারশিপ হচ্ছে জিকে, একই জিনিস, জাস্ট খালি নামটা ওরা চেঞ্জ করেছে। মাত্র 14 জনকে নেয়, যেহেতু এটা ভীষণ কম্পিটিটিভ, সো বেস্ট ওয়ে হচ্ছে প্রফেসরকে আর কি ইমেল করা, একদম পারফেক্ট আর কি। এবং এটাতে প্রতি সেমিস্টারে অনেক স্টুডেন্ট আসছে এখানে। এবং তোমাদের খুব চমৎকার অর্গানাইজেশন আছে। তুমি তো ওখানকার বাংলাদেশ মানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বারও, রাইট? জি, এবং এটা হচ্ছে আমার আপনার 2011 সালের 13 মার্চে এটা প্রতিষ্ঠা হয়েছে, আগে প্রতিষ্ঠিত। এবং এটা আসলে সবাই আপনি জানেন, কোরিয়াতে বা হোক আর বাইরে সবাই রিসার্চ নিয়ে অনেক ব্যস্ত থাকে। এরপরেও আমরা চেষ্টা করি যে আমাদের সংগঠনটা মানে অনেক দেশে নাই, আবার অনেক দেশে থাকলেও তো অ্যাক্টিভ না। তবে আমরা চেষ্টা করি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা মানে থাকে যেন আমরা হেল্প করতে পারি। এবং আমাদের অনেকগুলো সাব গ্রুপ আছে, যেটা আমাদের একটা মেইন গ্রুপের মিটিংও হয় পার মান্থ। চেষ্টা করি আর কি আমাদের কিছু, আমাদের জন্য যদি একজন স্টুডেন্টও হেল্প পায়, সেটা আমাদের অনেক বড় সার্থকতা আর কি। সাধারণ ব্যাপার। সো একটা জিনিস আমাদের ছাত্রছাত্রী অন্তত বুঝে গেছে যে আসলে বিভিন্ন দেশে যেসব মানে বড় ভাইরা বা আপুরা অলরেডি পড়াশোনা করছেন বা জবে আছেন, তারা আসলে মানে হেল্প করার জন্য বসে আছেন, অনেকেই আছেন, যদিও ভীষণ ব্যস্ত থাকতে হয়। লাইফটা আসলে একদম ঘড়ির কাঁটা মেনে চলতে হয়। সিস্টেমটা ঠিক এমন ভাবেই তৈরি করেছে উন্নত দেশগুলো। তো তারপরেও তারা হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করছেন। থ্যাংক ইউ হানিফ। আমি আসলে তোমাকে কিভাবে ধন্যবাদ দেব বুঝতে না, পারছি না। ধন্যবাদ দেওয়ার কিছু নাই আপু, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার মাধ্যমে অ্যাটলিস্ট আপনাদের ডিপার্টমেন্টে কিছু স্টুডেন্ট যদিও উপকৃত হয়, তাহলে আমাদের ভালো লাগবে, আর কষ্টটা সার্থক হবে আর কি। আসলে মানে অন্তত ছাত্রছাত্রী এটাও বুঝবে আসলে একটা দেশে যাবার আগে আমার কি কি ইনফরমেশন আসলে আরো ভালোভাবে জানা দরকার। শুধু প্রফেসর ল্যাবই সব না, আরো অনেক কিছু জরুরি এর সঙ্গে। তো থ্যাংক ইউ অ্যাগেন। আমরা প্রশ্ন আবার কথা হবে। জি, হ্যাঁ, আবার কথা হবে। জি, এবার আমি হচ্ছে আমাদের সাথে আছেন আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের বড় ভাই, তিনি পড়াশোনা করছেন আমাদের বিভাগ থেকে। এরপর আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আছেন। তো ডক্টর কামরুজ্জামান ভাইকে আমি অনুরোধ করব তার টক দেওয়ার জন্য। উনি সিটি ইউনিভার্সিটি অফ হংকং থেকে ইতিমধ্যে কয়েক বছর আগে পিএইচডি সম্পন্ন করেছেন। ডক্টর কামরুজ্জামান ভাই, প্লিজ। আমাদের সাথে একটু মাঝে একটু বলে নিই, আমাদের সাথে আব্দুল্লাহ শামস বিন তারিক স্যার আছেন। স্যার যদি মানে আমাকে শুনতে পান, যদি কিছু বলতে চান স্যার। আচ্ছা, আমরা বোধহয় স্যারকে আবার পরে নক করতে পারবো। ঠিক আছে, কামরুজ্জামান ভাই প্লিজ শুরু করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি জি জি ডিসিশনের মধ্যে আছি, অন্য কাজের পাশাপাশি করছি, তো পরে কথা বলি বরং ওই শেষ হোক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Assalamu alaikum. আমি ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, অ্যাসোসিয়েট প্রফেসর and head of the Department of Physics. I would like to thank Dr. Monira Jannatul Kobra. She was ex-colleague in our department. And I also would like to thank again for arranging the series webinar on higher study in abroad. So I can start the presentation now. The presentation topics topic: admission process in Hong Kong universities. So why study in Hong Kong or universities? Because it is an iconic skyline of modern skyscraper and a world-leading
hub for commerce, finance, trade, and logistics. Attractive lifestyle, a multicultural and outward-looking society. It is a hub for higher education and is investing in schemes aimed at increasing international student enrollments, diversifying the tertiary sector, and nurturing its already a strong culture of research and innovation. The university certainly looks realistic, high-performing, and world-class research. Hong Kong University already boasts the kind of reputation to attract the students and scholars from around the world. The wide use of English both within higher education and in daily interactions. Hong Kong attracts the best and brightest students in the world to pursue their PhD studies. Of course, one of the main things is funding. So why you study in Hong Kong or why you choose the Hong Kong University? If we look in this table, you can easily see that the Hong Kong University is a world-ranking university. There are 8 universities. Almost for university always positions among top 100 universities. Like the Hong Kong University, the University of Hong Kong placed 22 in 2021. The City University, the Hong Kong Science and Technology University placed 27th. The City University of Hong Kong placed 48. I have graduated from this university in 2016. The Chinese University of Hong Kong 43. The Hong Kong Polytechnic University placed 75. So from this column, we see that the Hong Kong University and world famous university, and their position is the top 100 universities in the 100 universities. They have also some reputation place, like the top 1%. That means 13 Hong Kong University academics were top 1%, highly cited researchers. মানে 13 জন রিসার্চার ছিল টপ 1% রিসার্চারের মধ্যে। In 2020, the Hong Kong University placed 3rd position according to the QS World Ranking. The Hong Kong Science and Technology University placed 1st position among the 350 young universities. Its rank into 2019, and placed 10 positions in global university employability, and placed 27 positions in 2021. So I have graduated from the city universities. I also collected a few reputations rank from this university websites. That the position 1 in World University Ranking 2020, most international university. Also it position 1, top 100 business research school ranking 2019 in Asia Pacific region. And it placed 4, top 50 under 50 in 2021. এই কথাটার মানে হলো যে 1963 সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বে যতগুলো ইউনিভার্সিটি হয়েছে তার মধ্যে সিটি ইউনিভার্সিটির প্লেস 4র্থ এবং হংকং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্লেস হলো 1. And employability position এই সিটি ইউনিভার্সিটি অফ হংকং এর 90.
so we can easily realize the Hong Kong universities are world famous university. Fellowship and funding before applying the PhD or MPhil degree or postgraduate degree, you should look for the research funding. Hong Kong provides many types of research funding. The first one, the Research Grant Council provides the Hong Kong PhD Fellowship Scheme fund, and their leaflet like this one every year, and they announce this leaflet. Another one, a range of scholarships are available for overseas students allocated either through the universities themselves. কিছু কিছু স্কলারশিপ আছে যেগুলো ইউনিভার্সিটির মাধ্যমে দেওয়া হয় বা ইউনিভার্সিটি দেয়। এই ইউনিভার্সিটিগুলো দেয় সেটার নাম হবে ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিটি, or through external funding bodies. মেইনলি সরকারি স্কলারশিপ দুই ধরনের, একটা আরজিসি রিসার্চ গ্রান্ট কাউন্সিল আর একটা ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিটি। এই দুই ধরনের। দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য হিউজ অ্যামাউন্ট, ফার্স্ট ওয়ান ফান্ড ইজ হিউজ অ্যামাউন্ট, and this one is the more or less দেড় গুণ কম। The fellowship for funding, the fellowship provides an annual stipend of $3,19,200 approximately US dollar 40,900. It's equal to the around 3 lakhs per month. It provides the RGC. Another one, the postgraduate studentship rate for 2020 and 21 is approximately 17,510 to 20,000 per month. It's equivalent to the 1,90,000 BDT, but it varies from one university to another. Conference and research related travels allowance of 30,300, approximately 1,700 USD per year for each awardee for a period up to 3 years. মানে 3 বার পর্যন্ত দেয় এই ফান্ডটা। Program duration. There are many subjects and programs for higher study in Hong Kong. Among them, 3 degrees are most familiar. One is the third postgraduate, professional doctorate, research degree. Mainly, Hong Kong attacks for the research degree program. Research degree program divided into 2 parts. One is the MPhil and another is the PhD. MPhil also divided into 2 parts on duration, 2 years degree for full time and 4 years for part time. And PhD for 4 years and part time for 8 years. Cost of living. The cost of living in Hong Kong is generally high. The estimated basic cost is around 10,000 Hong Kong dollar per student per month. It's cover a 10,000 Hong Kong dollar cover kore. It's cover tuition fees, food, lodging, and general living expenses. তো টিউশন ফি, এখানে টিউশন ফি আছে, টিউশন ফি কি রকম অ্যামাউন্ট নেয় সেটা এই টেবিলে দেওয়া আছে। টাইপ অফ ফি, গভর্নমেন্ট ফান্ডেড স্টুডেন্ট, ইউজিসি যেটাকে বলা হয় ইউজিসি, সে ইউজিসির মাধ্যমে সেটা হবে টিউশন ফি দিতে হবে। টিউশন ফি হংকং ডলার 3,508 পার মান্থ, প্রায় 38,000 টাকার কাছে
মানে প্রতি মাসে টিউশন ফি দিতে হবে। যে পার্ট টাইম হয় এর অর্ধেক। নন রিফান্ডেবল কন্টিনিউশন ফি 877 পার মান্থ, এইটার অর্ধেক আর কি এই ফর পার্ট টাইমের জন্য নন রিফান্ডেবল। সেলফ ফিনান্সিং স্টুডেন্ট, যদি কেউ নিজের টাকায় পড়তে চায় টিউশন ফি হবে দ্বিগুণ, এই গভর্নমেন্ট স্কলারশিপ চাইতে টিউশন ফি দিতে হবে দ্বিগুণ, কন্টিনিউশন ফি দিতে হবে দ্বিগুণ, এবং পার্ট টাইমের ক্ষেত্রে এইটার হাফ দিতে হবে, টিউশন ফির হাফ দিতে হবে এবং কন্টিনিউশন ফির হাফ দিতে হবে। নন রিফান্ডেবল। এখন এইটা গেল হলো হংকং ইউনিভার্সিটি এবং হলো লিভিং এক্সপেন্স সম্পর্কে। এখন মেইন পয়েন্টে আসি, সেটা হলো মিনিমাম এন্ট্রান্স রিকোয়ারমেন্টস। যদি একজন অ্যাপ্লাই করতে চায় অথবা যায়, যে কি কি রিকোয়ারমেন্ট হলে আমি হংকং ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবো, আমি এখানে এই সম্পর্কে আর কি তথ্য দিব। For research degree program, the following requirements should satisfy. 1. Master of Philosophy, ওখানে MSc নাই, Master of Philosophy আছে। এই Master of Philosophy তে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায়, hold a relevant bachelor degree with first or second class honors or equivalent qualification from a recognized university. আর যদি কেউ ডক্টর অফ ফিলোসফির জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে এই চারটা কন্ডিশন আছে, চারটার যে কোনো একটা হলে হবে। বি এ কারেন্ট এমফিল স্টুডেন্ট ইন দ্য ইউনিভার্সিটি হু সিক্স ট্রান্সফার টু পিএইচডি candidates, hold a higher degree by research or hold a master degree or hold a bachelor degree with first class honors. যদি গ্রেড পয়েন্টে আসি, তাহলে গ্রেড পয়েন্টে লাগবে পিএইচডি ডিগ্রির জন্য গ্রেড পয়েন্ট লাগবে 3.2 out of 5. Besides this, individual university, departments and school may prescribe further entrance requirements. মানে এগুলো বাদে ডিপার্টমেন্ট অথবা ফ্যাকাল্টি অথবা ইউনিভার্সিটি ভেরি করতে পারে এগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো। আর এইখানে পড়তে গেলে ইংলিশ প্রোফাইন্সি দরকার আছে। সে তার কন্ডিশন গুলো কি রকম? Applicants from an institution where the language of teaching is not English should satisfy the minimum English proficiency requirements specified by both the university and individual college and schools. তাহলে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে টিচিং ইংলিশ টিচিং মিডিয়াম হিসেবে আছে, সেই সমস্ত ইনস্টিটিউশনের ছাত্রছাত্রী যদি অ্যাপ্লিকেশন করতে চায় হংকং এ, তাদের ক্ষেত্রে ইংলিশ প্রোফাইন্সি রিকোয়ারমেন্ট হয় না। কিন্তু এইটা বলে জাস্ট লিখে দেওয়া আছে, কিন্তু এখন লাগে না, হলে ওখানে যায় আইএলটিএস এর একটা কোর্স করতে হবে। এখন টাফ আর কি এই জিনিসটা। যদি কারো আইএলটিএস অথবা টোফেল থাকে, তাহলে মিনিমাম এখানে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে। এ টোটাল স্কোর অফ 550 to 595 paper based and 79 to 97 internet based test or 59 to 70 revised paper based derivative test. এটা টোফেলের ক্ষেত্রে। এইটা আমি এই রেঞ্জটা আমি দিয়েছি সকল বিশ্ববিদ্যালয়ে রিকোয়ারমেন্ট গুলো দেখে। and overall band score of 6 এটা আইএলটিএস এর ক্ষেত্রে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কমপক্ষে হলো 6 থাকতে হবে প্রত্যেকটা সেক্টরে। টোফেলস এবং আইএলটিএস স্কোর আর কনসিডার ভ্যালিড ফর 2 years ফ্রম দ্য টেস্ট ডেট। 2 বছরের মানে পরীক্ষা বসা থেকে 2 বছরের হলে এইটা গ্রহণযোগ্য, আদারওয়াইজ এটা গ্রহণযোগ্য হবে না। 2 বছরের এক্সিড হলে এটা গ্রহণযোগ্য নয়। এগুলো বাদে আরেকটা আছে, এ হাই স্কোর ইন জিআরই অর জিম্যাট with supporting proof will be an added advantage, though this is not a mandatory requirement.
কারো যদি জিআরই জিম্যাট থাকে সেটা সাপোর্ট করতে পারে, মানে এটা অ্যাডভান্টেজ দিতে পারে, কিন্তু এটা ম্যান্ডেটরি না, মানে খুব বেশি বেনিফিট পাওয়া যাবে না। Please note that individual departments in the college may adopt a higher standard. যদি ওপরের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো কোনো স্টুডেন্টের থাকে বা অ্যাপ্লিকেন্টের থাকে, সে অ্যাপ্লাই করতে পারে এই 8টা ইউনিভার্সিটির যে কোনো একটাতে। Candidates who have minimum requirements and seeking admissions as new full-time PhD student, they should be eligible to apply. সিটি ইউনিভার্সিটিতে করতে পারে, হংকং বেপটিস্ট ইউনিভার্সিটি, লিংনান ইউনিভার্সিটি, দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং, দ্য এডুকেশন ইউনিভার্সিটি অফ হংকং, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দ্য ইউনিভার্সিটি অফ হংকং। এই 8টা মানে পাবলিক ইউনিভার্সিটি 8টা, এই পাবলিক 8টা ইউনিভার্সিটি যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন পিরিয়ড, যেহেতু এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হলো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে, এইটা বছরে একবারে শুধুমাত্র অ্যানাউন্স করা হয়। সেটাই শুরু হয়, ইউনিভার্সিটি ইন হংকং নর্মালি স্টার্ট দেয়ার একাডেমিক ইয়ার ইন সেপ্টেম্বর। There are almost 20 degree awarding higher education institutions, of which 8 are publicly funded, and they use English as the medium of instruction for the majority of courses. সেই 8টা ইউনিভার্সিটি হলো এই ইউনিভার্সিটি, এইগুলো কেউ যদি হংকং এ অ্যাপ্লিকেশন করতে চায় শুধুমাত্র এই 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই 8টা ইউনিভার্সিটির মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অলওয়েজ দে ইউজ দ্য ইংলিশ, and scholarship are government funded scholarship. What should you need before application? মানে আমি অ্যাপ্লিকেশনের আগে কি করব? আমি ওই মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, সবকিছু আছে, তারপরে আমি কি করব? অ্যাপ্লিকেশন কি করেই দিব মিনিমাম রিকোয়ারমেন্ট থাকলে? না, কখনোই না। ওগুলো জাস্ট কন্ডিশন দেওয়া আছে, তার আগে অনেক কিছু শর্ত দেখতে হয়, অথবা মানে কিছু জিনিস আছে ক্লিয়ার করতে হবে। ফার্স্টলি, ইউ শুড কন্টাক্ট অর ম্যানেজ এ পটেনশিয়াল সুপারভাইজার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর getting the scholarship in Hong Kong universities by sending the CV via email. তাহলে এই সিভিটাতে থাকতে হবে তোমার কি বলা হয় কারেন্ট প্রোগ্রেস এবং কোন লাইনে তুমি কাজ করতে সেগুলো, এবং তোমার রেজাল্ট। খুব বড় সিভি না, ছোট আর কি, নরমালি 2 পেজের মধ্যে হলে বেটার হয়। এবং তুমি কোন লাইনে হলো রিসার্চ করতে হলে আগ্রহী সেটা। ইফ উই ডু নট ফাইন্ড এনি রেসপন্স ফ্রম এনি প্রফেসর, দেন ইউ ক্যান অলসো অ্যাপ্লাই। এইটা যদি কোনো প্রফেসর যদি রিপ্লাই না করে, তারপরেও অ্যাপ্লিকেশন হলো করা যাবে। আমি পরে বলতেছি করলে কি সমস্যা হতে পারে অথবা না হতে পারে। ইউ শুড রাইট অ্যান এক্সিলেন্ট রিসার্চ প্রপোজাল। যদি তুমি পাও তাহলে সেক্ষেত্রেও লিখতে হবে রিসার্চ প্রপোজাল, না পাইলেও লিখতে হবে। You should write an excellent research proposal. It is critical that you submit your research proposal to a potential supervisor. যদি উত্তর পাও কোনো প্রফেসরের কাছ থেকে, তাহলে তার কাছে সাবমিট করতে হবে। an appropriate member, অথবা যদি প্রফেসর না পাও, ওই যে যদিও অনেক প্রফেসর আছে কিন্তু সে নিতে পারবে না, কিন্তু সে হেল্প করতে পারে, এরকমও কিছু আছে। appropriate member of the department, college, or prior to making a formal application for admission into অবশ্যই তাহলে প্রথমে কি করতে হবে, এই অ্যাপ্লিকেশন করার আগে সিভি সহকারে একটা মেইল করতে হবে। সেই মেইলে যদি রেসপন্স পাও তাহলেও রিসার্চ প্রপোজাল লিখতে হবে, না পাইলেও রিসার্চ প্রপোজাল লিখতে হবে। রিসার্চ প্রপোজাল যদি প্রফেসর রেসপন্স করে, তাহলে রিসার্চ প্রপোজালটা তার কাছে পাঠাতে হবে। উনি কিছু ডিরেকশন দিবে, সেই ডিরেকশন অনুযায়ী রিসার্চ প্রপোজালটা লিখতে হবে। অথবা অনেক টাইমে পেপারও প্রোভাইড করে, যদি লাইক করে আর কি প্রফেসর যদি নিতে চায়। দেন after writing the research proposal, you should check plagiarism. It is a serious issue for the measurements of the applicant language skill,
কমিউনিকেশন স্কিল অ্যান্ড রিসার্চ ডেপথনেস। এই প্লেজারিজমটাই মেইন। যদি একটা লাইনও প্রফেসর মনে করে যে একটা লাইন হুবাহু কপি হয়েছে কোথাও থেকে, তাহলে তোমাকে এই রিসার্চ প্রপোজালের পরে আর রেসপন্স করবে না, মানে তোমার সাথে আর যোগাযোগ রাখবে না। If we find a potential supervisor, then you should say comments on your proposal. যদি প্রফেসর পেয়ে যায় কেউ পটেনশিয়াল প্রফেসর সুপারভাইজার, তাহলে উনি যে ড্রাফটটা থেকে যে কমেন্টস গুলো দিবে সেই কমেন্ট গুলোকে যথাযথ উত্তর করতে হবে, কমেন্ট গুলো রাখি মেনে চলতে হবে। বাই ডিসকাসিং ইট উইথ পটেনশিয়াল সুপারভাইজার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেম্বার, মানে ওই সুপারভাইজার বাদেও অনেক টাইমে অনেকে হেল্প করতে চায় আর কি। ইন দ্য হলো সাবজেক্ট ক্লোজেস্ট টু দ্য টপিকস অফ ইউর রিসার্চ অর দ্য কলেজ মেম্বার মোস্ট লাইকলি টু বি ইনভলভ ইন সুপারভিশন। ওগুলো ওইগুলোর পরে মানে তাহলে একজন যদি অ্যাপ্লিকেশন, ওগুলো সবগুলো হলো যদি একজন অ্যাপ্লিকেশন করতে চায়, তাহলে এই কয়েকটা রিকোয়ারমেন্টস বা এই কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। ফার্স্ট, একাডেমিক কোয়ালিফিকেশনস, এগুলো ঠিক আছে কিনা সবকিছু কাগজপাতি। প্রফেশনাল কোয়ালিফিকেশনস, আদার এক্সট্রা ডিগ্রি বা কোনো কিছু আছে কিনা। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো আছে কিনা, এগুলো কালেক্ট করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, এইটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি থাকে সে কাগজটা নিতে হবে ডিপার্টমেন্ট থেকে, যদি না থাকে লিস্ট অফ পাবলিকেশন। it is very important to get the Hong Kong PhD scholarships if applicable। যদি পাবলিকেশন থাকে উইথ র্যাঙ্ক, এই আর্টিকেলটা মানে ওই জার্নালটার র্যাঙ্ক কত ওয়ার্ল্ডে এবং কতগুলো ওই লাইনের জার্নাল আছে তার মধ্যে র্যাঙ্ক কত, এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর কত, এইটা হলো উল্লেখ করতে হবে। এটা একটা ঘরে আছে পূরণ করার জন্য। আদার ইনফরমেশন মধ্যে তুমি কি কোনো ফ্যাকাল্টি মেম্বারের সাথে যোগাযোগ করেছে কিনা, যদি করে থাকো তার নাম লিখতে হবে, ওখানে একটা ঘর আছে লিখতে হবে। রিলেটিভস আছে কিনা এই হংকং এ, সেগুলো লিখতে হবে। এবং তুমি পূর্বে অ্যাপ্লাই করেছিলে কিনা এইটা মানে পূরণ করতে হবে। হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম পেজ অফ রিসার্চ প্রপোজাল, তাহলে এই রিসার্চ প্রপোজালটা এই হংকং পিএইচডি ফেলোশিপের একটা পেজ আছে, সেই পেজে বিভিন্ন অংশ আছে, প্রশ্ন করা আছে, সেইখানে কাজে লাগবে। তার মানে ওখানে কপি করে বসে দিলেই হবে, পরে অ্যাটাচ করলে হবে। আর কি থাকতে হবে, এক্সট্রা কারিকুলার, এইটাও লাগবে, এটাও ইম্পর্টেন্ট। কনফারেন্স অ্যারেঞ্জ, মানে অর্গানাইজার কিনা, মানে তুমি কোনো অর্গানাইজার ছিলে কিনা কোনো কনফারেন্স হোক বা অন্য কোনো হোক। আদারের মধ্যে থাকতে পারে গেম পেলে, এগুলো ক্যাপ্টেন, মানে কোনো খেলাধুলা তুমি ক্যাপ্টেন ছিলে কিনা, এইগুলো দ্বারা বোঝাবে। লিডারশিপ, এইটা হবে লিডারশিপ স্কিল, হ্যাঁ, বা এবিলিটিস, ক্যাপ্টেন অথবা অর্গানাইজার এক্সট্রা কারিকুলার মধ্যে। যদি সব কাগজপাতি ওকে থাকে, উপরের জিনিসগুলো তোমার ওকে থাকে, দেন ইউ ক্যান ফলো the procedure. যেমন এলিজিবল ক্যান্ডিডেট শুড ফার্স্ট মেক অ্যান ইনিশিয়াল অ্যাপ্লিকেশন, যদি উপরে সবগুলোই থাকে, তারপরে তোমাকে যাইতে হবে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম, ওই ওয়েবসাইটেতে যাইতে হবে, এইটাতে হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ইলেকট্রনিক সিস্টেম, এখানে যাইতে হবে। যাওয়ার পরে প্রথমে তোমাকে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন এইটা পূরণ করতে হবে। অনলাইন থ্রো দেওয়া হলো হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ইলেকট্রনিক সিস্টেম টু অবটেইন অ্যান হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম রেফারেন্স নাম্বার। তাহলে অ্যাপ্লিকেশনে প্রথমে একটা ইনিশিয়াল ফর্ম পূরণ করতে হবে, সেইখানে তোমার নিজের নাম, অ্যাড্রেস এবং কোন ইউনিভার্সিটি, সর্বোচ্চ 2টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় একই সাথে, এবং হলো দুটা ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করা যায়। 2টার উপর করলেই মানে বাতিল হয়ে যাবে। সেইটা হলো পূরণ করতে হবে এই ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ফর্মে। সেইটাতে গেলে এই যে এরকম রিসার্চ গ্রান্ট কাউন্সিল হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ইলেকট্রনিক সিস্টেম, এখানে গেলে এই পেজটা আসবে। এই পেজটা আসার পরে এইখানে একটা আছে যে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম, এই ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই ওই ইনফরমেশনের স্টেপগুলো আসবে। তাহলে ওই ইনফরমেশনগুলো
ইনপুট দিলেই তুমি ওকে ক্লিক করলেই তোমাকে কংগ্রাচুলেট জানাবে এই রেফারেন্স নাম্বার দিয়ে। এই রেফারেন্স নাম্বারটা পাওয়ার পরেই তোমাকে কি করতে হবে, ফুল অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। This one is the second step. First step, the submit initial application to Research Grant Council. Second, submit full application to proposed university. এখন ওই ইনিশিয়াল ফর্মে যে দুটো ইউনিভার্সিটির অথবা যে দুটো ডিপার্টমেন্টের নাম তুমি দিবা, দেওয়ার পরে কি করতে হবে, ওই প্রপোজড ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাইতে হবে ফুল অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। সেইটা লেখা আছে আফটার ফিল আপ ইনিশিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড দেন ইউ হ্যাভ টু গো অন দ্য চয়েজিং ইউনিভার্সিটি ওয়েবসাইট এন্ড ফাইন্ড অ্যাপ্লাই নাও। এই সমস্ত ইনিশিয়াল ফর্মটা পূরণ করার পরে তোমাকে এই 8টা ইউনিভার্সিটি আছে, তুমি কোন কোন ইউনিভার্সিটিকে প্রপোজ করেছো সেই প্রপোজড ইউনিভার্সিটির ওয়েবসাইটে হলে যাইতে হবে। যাওয়ার পরে অ্যাপ্লাই নাও একটা আছে লিংক, রিসার্চ ডিগ্রি এতে অ্যাপ্লাই নাও আছে, দেন ইউ ক্যান অ্যাপ্লাই। It should be remembered that reference number must include in reference report and in the full application form. ওই যে ইনিশিয়াল ফর্মটা পূরণ করা হলো, এখানে যে রেফারেন্স নাম্বারটা দিবে, এই রেফারেন্স নাম্বারটা কয়েক জায়গায় লাগবে। সেইটা যখন ফুল অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা লাগবে সেখানে হলো লাগবে, এবং যে রিফারি রিপোর্টস করবে সেই রিফারিদের ফর্মেও এই ইনফরমেশনটা দিতে হবে। আর পরবর্তীতে যোগাযোগ হবে ওই রেফারেন্স নাম্বার দিয়ে। After submitting the full applications, তোমার হলে সিলেক্ট করবে, ইউনিভার্সিটি সিলেক্ট করবে based on this criteria. The following factors make into account at selection criteria. মানে অ্যাপ্লিকেশন করলে তারপরে তোমার আর কোনো কাজ নাই, ওরা এই সফটওয়্যারে আছে, সফটওয়্যারে এগুলোর ভিত্তিতে মার্ক আছে, সেই মার্কের ভিত্তিতে তারা র্যাঙ্ক করে নিবে আর কি। হ্যাঁ, ওই র্যাঙ্কের মধ্যে আসলেই কি বলে, র্যাঙ্কের মধ্যে আসলেই তারা পরবর্তীতে যোগাযোগ করবে। তার মধ্যে কি কি এই 4টে ইম্পর্টেন্ট: একাডেমিক এক্সিলেন্স, রিসার্চ এবিলিটি অ্যান্ড পটেনশিয়াল, এইগুলো যেটা রিসার্চ প্রপোজাল আছে সেটা পটেনশিয়াল ওইখান থেকে বুঝবে। কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল অথবা রিসার্চ এবিলিটি পেপার থেকেও বুঝবে যদি আর্টিকেল থাকে। কমিউনিকেশন হলে ইন্টারপার্সোনাল স্কিল, এইটা হলো পরে আসতেছি। কমিউনিকেশন হলে ইন্টারপার্সোনাল স্কিল এন্ড লিডারশিপ এবিলিটিস। লিডারশিপ এবিলিটিস তো বললাম, যে কনফারেন্স অর্গানাইজার কিনা, কোনো গেমে তুমি ক্যাপ্টেন ছিল কিনা, মানে আদার্স জিনিসগুলো। এই কমিউনিকেশন এন্ড ইন্টারপার্সোনাল স্কিলস এর জন্য মনে করো কথা যে আমি সাবমিট করলাম ফুল পেপার, ওইগুলো ঠিক আছে, তারপরে কি আমি ওকে না, আফটার সাবমিটেড অ্যাপ্লিকেশন হোয়াট শ্যাল ইউ ডু, তোমাকে এখন কি করতে হবে। এইখানে একটা জিনিস আছে, সেইটা হলো কমিউনিকেশন ইন্টারপার্সোনাল স্কিল। এইটা হলো দেওয়া হয়নি তোমার। তো এইটা দেওয়ার জন্য কি করতে হবে, তোমাকে হলো ওয়েট করতে হবে। কিসের জন্য? ইন্টারভিউ নিবে, সেইটার দ্বারাই মাপবে হলো কমিউনিকেশন এন্ড ইন্টারপার্সোনাল স্কিল। যদি তুমি সলোটিং এ টপের দিকে থাকো তাহলে তোমাকে ভাইবার জন্য হলো কল করবে ইন্টারভিউর জন্য। যদি সলোটিং এ না থাকো টপের দিকে, তাহলে তোমাকে নিবে না, ইন্টারভিউ নিবে না। তার মানে তুমি তখনই বুঝে নিবা যে আমার হবে না এখানে। যদি ইন্টারভিউর জন্য কাউকে কল করে তাহলে 80% ধরে নিতে হবে যে আমি এখানে স্কলারশিপ পাবো। সেই ইন্টারভিউ তোমাকে হলো বিভিন্ন কোশ্চেন গুলো সাবজেক্ট রিলেটেড, এই একাডেমিক কোয়ালিফিকেশন, যেমন আমি যদি কেউ রাজশাহী ইউনিভার্সিটি থেকে বিএসসি এমএসসি কমপ্লিট করে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক কত ওয়ার্ল্ডে এইটা জিজ্ঞেস করবে, এবং বাংলাদেশের র্যাঙ্ক কত তা জিজ্ঞেস করবে। তারপরে এই হংকং এ কেন অ্যাপ্লিকেশন করলো এই বিষয়ে তারা জিজ্ঞেস করবে। তারপরে লাস্টে চলে আসবে তারা এই যে রিসার্চ প্রপোজালটা লেখা হয়েছে, ওই রিসার্চ প্রপোজালেই জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন এই রিসার্চ প্রপোজালটা লিখলা, এরকম তো অনেক কাজ করছে, তুমি রেফারেন্স দিয়েছো, তোমার কি কন্ট্রিবিউশন থাকবে ইন সায়েন্টিফিক, এতে ইনোভেটিভ কি আছে তোমার এখানে, আর তুমি কি মেথডে কাজ করতে চাচ্ছ, এই মেথডটা আছে।
এই মেথড দিয়ে তো কাজ হবে না, সবাই তো করতেছে, তাহলে তুমি কি আমাদের এখানে অবদান রাখবা? এরকম কোশ্চেন গুলো আর কি করবে। যদি সবগুলো কোশ্চেনে ভালো অ্যান্সার দিতে পারে কেউ, তারা যদি স্যাটিসফাইড হয়, তাহলে দেন you will get the PhD scholarship. Thank you so much. I have finished my presentation. This one is my some. থ্যাংক ইউ সো মাচ কামরুজ্জামান ভাই। আমি জানি আপনি ভীষণ ব্যস্ত। অবশ্যই আমি কিছুদিন কয়েক মাস টোকিও বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, আমার কর্মজীবনে খুব চমৎকার কিছু স্মৃতি আছে। তো আপনি ব্যস্ততার মাঝেও এখানে সময় দিয়েছেন। আপনি বাসায় ছিলেন আমি জানি, পারিবারিক কিছু কাজে আপনি সময় দিয়েছেন, এবং ইতোমধ্যে অল্প কয়েক বছরেই আপনি সাইটেশন দেখলাম 448, রিয়েলি হিউজ। তো আমরা এতক্ষণে জানলাম যে হংকং এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে কামরুজ্জামান ভাই আমাদের বললেন, এবং তাদের ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিস সম্পর্কে। তো আমরা একটা বিষয় বোধহয় বুঝতে পারছি, যদি কামরুজ্জামান ভাই আপনি ঠিক করে দিবেন আমাকে, যে ওখানে মূলত যে ব্যাপারটা যে আমরা মানে সেলফ ফান্ডিং এ স্টুডেন্ট পড়তে পারবে না, ভীষণ কস্টলি, তবে স্কলারশিপের সুযোগ আছে মাস্টার্স, এমফিল, পিএইচডি এর জন্য, তাই না? হ্যাঁ, এমফিল, মাস্টার্স নাই। হ্যাঁ, মাস্টার্স নাই, এমফিল এবং পিএইচডি। আর এটা হচ্ছে অলমোস্ট বলা যায় যে প্রফেসর কন্টাক্ট করে এটা কনফার্ম করা, প্রফেসরের উপর নির্ভর করছে। প্রফেসর কন্টাক্ট না, সিলেকশন হবে ইউনিভার্সিটি, কিন্তু কন্টাক্ট যদি প্রফেসরের সঙ্গে করা যায় তাহলে রিসার্চ প্রপোজাল লিখতে সুবিধা হবে, এবং পরবর্তীতে অন্য সকল ক্রাইটেরিয়া, যেমন হচ্ছে তার হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে রিসার্চ, তার পাবলিকেশন আছে কিনা, তারপরে তার হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তার পারফরমেন্স কেমন, বা আপনি যেটা বললেন কমিউনিকেশন স্কিল, এই ব্যাপারগুলো উপর ভিত্তি করে তার হচ্ছে একটা ইভালুয়েশন হবে, এবং তার পরবর্তীতে দেখা যাবে যে তার যখন ভাইবা করবে তার মূলত প্রশ্ন হবে রিসার্চ প্রপোজালের উপর, তাই না? আসলে পরবর্তীতে কি করবে এইগুলোতে যদি সে কোয়ালিফাই করে তাহলে বলা যায়, অথবা ভাইবা কল করলেও বলা যায় যে অনেকটা পজিটিভ। রিসার্চ প্রপোজাল সম্পর্কে সে যদি নিজে লেখে এবং পরবর্তীতে যদি কোশ্চেনগুলো ফেস করতে পারে তাহলে বলা যায় যে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো না পাইলে মানে প্রফেসরের রেসপন্স না পাইলেও করতে পারে, কিন্তু এটা রেয়ার, মানে পায় না, খুব কম পায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তার কারণ হলো ওখানে একটা, মানে আমি যে ইউনিভার্সিটি পড়েছি ওই ইউনিভার্সিটিতে প্রতি বছরে একটা করে প্রফেসর 1.5 জনের ভাগে পায় আর কি। কি করে এক বছর বাদ দিয়ে পরের বছর হয়তো 3 জনকে নিয়ে নেয়, অথবা এক বছর একটা নিল, তারপরের বছর দুটা নিল। মানে এমন ভাবে গ্র্যান্ড সেট করা আছে যে একজন প্রফেসর অলমোস্ট প্রতি বছরে 1.5 জন পিএইচডি স্টুডেন্ট ফান্ডিং সুবিধা পায়। এটা ভেরি করে, মানে আপনার ইউনিভার্সিটিতে? হ্যাঁ, আমার ইউনিভার্সিটিতে আমার প্রফেসরের যেটা ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তো ওখানে এমনিতে ফিজিক্স ডিপার্টমেন্ট কত বড় বা এই টাইপের কি ব্যাপারগুলো, হিউজ ফান্ডিং বা এই টাইপের, মানে অনেক প্রফেসর বা এই টাইপের? ওই বললাম তো ফান্ডিং হলো 1,90,000 মতন এখন যেটা দিচ্ছে। এটা কি বাংলাদেশি টাকায়? বাংলাদেশি টাকায় ফান্ডিং 1,90,000। হ্যাঁ, এইটা হলো ইউজিসি, মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিটি। আচ্ছা, আমাদের দেশে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেরকম, ওখানে কমিটি আর কি। আর একটা হলো আরজিসি, সেটা গভর্নমেন্ট, একবারে গভর্নমেন্ট, ওটাই নিয়ন্ত্রণ গভর্নমেন্ট। ওইটা হলো 3 লাখের মতো দেয়। এ বাদে স্কলারশিপ গুলো যদি কেউ ওইগুলোতে পাওয়ার পরে আবার এন্ট্রান্স স্কলারশিপ আছে, মানে বিশ্ববিদ্যালয়ে আর কিছু স্কলারশিপ আছে যেটা 1 বছরের জন্য তাকে টিউশন ফি দিতে হবে না, এবং 3 লাখ টাকা তারা হলো একেবারে দিয়ে দিবে, মানে টাকাও দিতে হবে, টিউশন ফিও দিতে হবে না, এবং হলো হলে যে থাকবে সেটা লিভিং কস্টটাও দিতে হবে না। মানে এরকম মানে হিউজ অ্যামাউন্ট আছে, এই ভেরি কম্পিটিটিভ। হয়তো দেখা গেছে যে বাংলাদেশের ক্ষেত্রে কোঠা একটা পড়ছে, সব সাবজেক্ট মিলিয়ে ওই আরজিসির একজন পাইতে পারে, সেটা যে কোনো সাবজেক্ট আর কি। এখন মনে করেন কথার কথা, আপনি সিটি ইউনিভার্সিটিতে পড়লেন, কিন্তু সিটি ইউনিভার্সিটির কোঠায় নাই ওই সাবজেক্টটা। আপনি মনে করেন কথার কথা যে মানে আপনি বাংলাদেশের মধ্যেও সেরা ছাত্র, আপনার রেজাল্টের সব দিক দিয়ে, কিন্তু যে ইউনিভার্সিটিতে পড়ছেন কিন্তু আপনার কোঠা নাই, ওই ডিপার্টমেন্টে কোঠা নাই, তাহলে আপনি নাও পাইতে পারেন। হ্যাঁ, তাহলে ওটা কোঠার উপরও ডিপেন্ড করে, যেহেতু কি বলা হয় ওইটার হলো কি বলা হয় সংখ্যা খুবই কম, এবারে নিবে 300, কিন্তু আমরা যেবার গেছিলাম সেবারে নিয়েছিল মাত্র 95 জন, এই একটা ইউনিভার্সিটি মিলিয়ে। তার মধ্যে হংকং ইউনিভার্সিটি তো সেরকম নাম করা, সায়েন্স এন্ড টেকনোলজিতে এগুলো নাম করা, এইগুলোতেই ম্যাডাম বেশি নিয়ে নেয়, বুঝতে পারছেন? আরজিসিতে তারা প্রায়োরিটি দেয়, তার কারণ তাদের র্যাঙ্কে ধরে রাখার জন্য তারা সেরকম স্টুডেন্টকে বেশি নেয়। ভেরি কম্পিটিটিভ। আচ্ছা, পরিশ্রম কেমন করতে হয় মানে একজন পিএইচডি ছাত্র হিসেবে? আসলে ভেরি মানে আরাম রাখে না। আগে তো ছিল 3 বছর, একই সাথে আপনার কোর্স ওয়ার্ক এবং হলো আপনাকে রিসার্চ করতে হবে,
হুম। প্রতি সপ্তাহে আপনাকে সেমিনার দিতে হবে। আচ্ছা। সেটা হতে পারে আপনার রিসার্চ কি করতেছেন সেটার উপর হুম, প্রোগ্রেস রিপোর্ট আকারে, হুম, হতে পারে আপনি যে কতগুলো আর্টিকেল পড়ছেন এই সপ্তাহে হুম, সেটার উপর, অথবা হতে পারে যে আপনি আন্ডার গ্রাজুয়েটকে হুম, কি হুম। হেল্পটা করতেছেন সেটার উপর। তার আচ্ছা। মানে আপনাকে হলো প্রতি সপ্তাহে আপডেট দিতে হবে। টি এর দায়িত্বটা পালন করতে হবে আচ্ছা, আচ্ছা। টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে। হুম, হুম। লোড খুবই আচ্ছা, বেশি আর কি। আচ্ছা। এখন মোটামুটি কয় বছর লাগছে ইদানিং? মানে এখন 4 বছর, এখন সবই 4 বছর, ইউনিভার্সিটি 4 একদম বছর করে। 4 হ্যাঁ বছর করে হ্যাঁ দিয়েছে, তাই না? হ্যাঁ, একবার ওই যে তো ওটা বললাম। কি ফিক্স করা আছে যে আমার কোর্স ওয়ার্ক 1 বছর লাগবে বা এই টাইপের নাই? মানে রিসার্চ প্রথমেই শুরু হবে, সাথে কোর্স ওয়ার্ক চলতে থাকবে এই টাইপের? তাহলে ক্লিয়ার করি, মানে জি কিছু, প্লিজ। হ্যাঁ সেটা হলো যে 14 ক্রেডিট করতে হবে হুম, হুম, এই পিএইচডির জন্য, হুম, 14 ক্রেডিট। হুম। তার মধ্যে নন মেজর আছে, সেগুলোকে যেরকম ইংলিশ আছে 1 ক্রেডিট, এই ইংলিশটা হিসাবের মধ্যে আসবে না, 14 এর মধ্যে হিসাবে আসবে না। আচ্ছা, হ্যাঁ, তাহলে ফুল কোর্সের জন্য 3 ক্রেডিট আছে। আচ্ছা। তাহলে এই হিসাবে আপনি 14 ক্রেডিট করলে আপনি কোর্স ওয়ার্কের জন্য পিএইচডি রিকোয়ারমেন্টের যে প্রয়োজনীয়তা সেটা ওভারকাম করলেন আর কি। হুম, হুম। আবার থিসিস, যেহেতু এটা একটা রিসার্চ বেস, তাহলে রিসার্চের ক্ষেত্রে আপনাকে মানে ডিগ্রি পাইতে হলে 2টা আর্টিকেল লাগবে মিনিমাম। তাহলে 2টা যদি আর্টিকেল পাবলিশ করেন তাহলে প্রফেসর আপনাকে দিয়ে দেবে, ডিগ্রি আর কি দিয়ে দেবে। থ্যাংক ইউ ভাই। আপনি একটু ইয়ে করতে পারেন, চাইলে আপনি শেয়ার অপশন অফ করতে পারেন। আমরা বোধহয় একটু কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাবো এরপর। হুম। আচ্ছা, আমাদের স্টুডেন্টদের আগে কোশ্চেন নেই আমরা। স্যার এখনো আছে? শাম স্যার আমাদের সঙ্গে আছেন। স্যার যদি ব্যস্ত থাকেন তাহলে স্যার চাইলে এখন আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, অথবা আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনের সঙ্গে, মানে যদি পরবর্তীতে সময় না দিতে পারেন এখন যোগ দিতে পারেন। স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। ওই সময় ফোন এসেছিল, একসাথে 2টা ফোন। আসসালামু আলাইকুম। আর এই যে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, তোমাদের সবার আসসালামু সাথে আলাইকুম স্যার। দেখা হয়ে খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম স্যার। প্রেজেন্টেশন এবং কামরুজ্জামানের দুজনেরই খুব সুন্দর আসসালামু আলাইকুম স্যার। লাগলো। আমি অন্য কাজের পাশাপাশি একটু শোনার চেষ্টা করছিলাম, কিন্তু এটা ভালো উদ্যোগ। আমিও অনেকে ছাত্রছাত্রীরা যখনই আসে তখন তাদেরকে এই বৈচিত্র্যের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। অনেক সময় আমাদের চিন্তা ভাবনাগুলো খুব একমুখী থাকে। জি স্যার, রাইট। আমাদের যে জগৎটা যে অনেক বড় এবং বিভিন্ন জায়গায় যে সুযোগ আছে, এবং এই কোরিয়ার কথা, হংকং এর কথা আমি অনেককে বলেছি। দেখা যায় যে অনেকে প্রথম হিসেবে কোরিয়া, হংকং এর কথা ভাবে না, কিন্তু শেষ পর্যন্ত যে মানে হায়ার স্টাডিজ করতে গেলে যেখানেই কেউ যাবে সেখানেই তাকে পরিশ্রম করতে হবে, এবং তাকে মানে অনেক পরিশ্রম করতে হবে, এবং নিজেকে নিজের মানে খুব অ্যাম্বিশাস এবং ডেডিকেটেড হলেই এটা সম্ভব আসলে। কিন্তু সেটা যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নাই তা না। আমার বিশ্বাস যে আমাদের প্রতি বছর আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে থেকে 5, 7, 10 জন তো দেশের বাইরে যেতেই পারে হায়ার স্টাডিজ করতে, এবং একবার সেটা করলে তখন তাদের মানে কেউ যদি ফিজিক্সে থাকতে চায়, থাকার আগ্রহ থাকে এবং দেশের ভিতরে বাইরে কোথাও, তাহলে তার এটা সুযোগটা বেড়ে যায়। যদিও আমাদের দেশে নিয়োগ টিয়োগ এগুলো নিয়ে নানা রকম সমস্যা, সেটা আরেক বিষয়। মানে সেটা নিয়ে কথা বলা খুবই, কিন্তু তখন তার মানে গ্লোবাল তার এমপ্লয়াবিলিটি অনেক বেড়ে যায়, এবং ফিজিক্সে থাকার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করার রাস্তা মানে বাড়ে। তো যারা এরকম ভাবে ফিজিক্সকে ভালোবাসে, ফিজিক্সের মানে পড়াশোনা করতে চায়, তাদের জন্য আমি মানে এটা ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ, আমি স্বাগত জানাই। এবং আমি আশা করবো যে ছাত্রছাত্রীরা এ থেকে উপকৃত হবে। শুধু এটাই না, এতে এই জিনিসটাও ক্লিয়ার হবে যে আমাদের তো একটা বড় নেটওয়ার্ক আছে। আমাদের বিভাগেরই ছাত্ররা যারা দেশের বাইরে পড়াশোনা করছেন, তারা নিশ্চয়ই আমাদের ছাত্রছাত্রীরা যখন তাদের কাছে পরামর্শ চাবে, তারা পরামর্শ মানে সবচেয়ে ভালো পরামর্শটা তারা দিবেন। অনেক সময় তো আমাদের এখানে যেটা হয় যে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের ছাত্রছাত্রীরা অনেক বেশি বিদেশে যায় শুধুমাত্র এই কারণেই। শিক্ষকরা অনেক কিছু করে, তাদেরকে শিক্ষকরা গাইড করে তা না, তাদের নিজেদেরই একটা বড় নেটওয়ার্ক আছে, এবং এই ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার পরেই সংবাদ পেয়ে যায়, বা তারা এদের সাথে যুক্ত হয়, তাদের মাধ্যমে উৎসাহিত হয়, উৎসাহ পায়,
একে অপরের তখন ওই হয়তো একজন আরেকজনের সাথে কম্পিটিশন করে বা সহযোগিতা করে এই পথে আগায়। আর যে সমস্ত ভাই বোনেরা বিদেশে আছেন বা বিদেশ থেকে ঘুরে এসেছেন তারা তাদেরকে গাইড করে। তো সেই দিক থেকে আশা করি যে এটা সেরকম একটা পরিবেশ পরিস্থিতির জন্ম দিবে এবং আমাদের বারবার আমরা দেখেছি যে যখন আমাদের ছাত্রছাত্রীরা সুযোগ পেয়েছে তারা কিন্তু ঢাকা বা বুয়েট বা এদের সাথেও কম্পিটিশন করে খারাপ করেনি। আমি কথা লম্বা করতে চাই না, মনে প্রশ্ন যাদের আছে তারা প্রশ্ন করার সুযোগ দিতে চাই। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। আপনি অনেক লম্বা সময় থেকে আছেন, সেটা একটা ব্যাপার। ছাত্রছাত্রী উৎসাহিত হবে স্যার, আমাদেরও স্যার ওটাই ইচ্ছা যে আমরা প্রাথমিক নেটওয়ার্কটা তৈরি হবে ছাত্রছাত্রীদের মাঝে, তারপর তারা নিজেরা নিজেদেরকে মানে পরবর্তী জুনিয়র স্টুডেন্টদের জন্য পথ তৈরি করবে। আমরা এখন প্রশ্নে চলে আসবো। সো আমাদের সানজিদা প্রীতি একটা প্রশ্ন করছে, ক্যান উই গেট দ্য স্লাইডস ফ্রম বোথ দ্য স্পিকার্স? ইয়েস, আমরা স্লাইড দিয়ে দেবো। ডাজ কোরিয়ান গভর্নমেন্ট গিভ পার্মানেন্ট রেসিডেন্স আফটার এমএসসি? আচ্ছা আচ্ছা, কোরিয়ান স্কলারশিপ সম্পর্কে আমি একটু যদি সামারি করি, যেটা বুঝেছি আমি সেটা একটু বলি, যদি হানিফ একটু শোনো। সেটা হচ্ছে যে একটা বিষয় আমার মনে হয়েছে যে এখানে সেলফ ফান্ডিং এ পড়ালেখা করা যাচ্ছে না, রাইট? যেহেতু টিউশন ফি অনেক। সেলফ ফান্ডিং আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য খুবই টাফ, খুবই টাফ, কারণ আপনার হচ্ছে এখানে শনিবার রবিবার এরকম কোনো বিষয় না, বিষয় আপনাকে ল্যাবে যেতে হবে, টাইম ফিক্স না, আপনার প্রেশার থাকবে, অনেক কাজ করতে হবে। সো আপনি বাইরে যে সেলফ ফান্ডিং যে পার্ট টাইম জব করে যে আপনি এখানে টিকে থাকবেন সেটা সম্ভব না। সম্ভব না। তবে এখানে যে সব মানে প্রফেসর ফান্ডে তোমাদের প্রফেসর মূলত কি একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেখে আর পাবলিকেশন আছে কিনা এটা দেখে, তাই না? না, যদি আপনি এখানে একটু অ্যাড করি, যদি আপনি হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে এখানে আসতে চান, সেক্ষেত্রে আপনার আমাদের তো বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আন্ডার গ্রাজুয়েটে যে আপনাদের থিসিস করাই, এগুলো এরকম তো না আর কি। আর এই জন্য আপনার যদি রেজাল্টটা একটু ভালো হয় আর আপনি যদি তাকে প্রফেসরকে যদি রাজি করাতে পারেন, কনভিন্স করাতে পারেন, তাহলে আপনি ইজিলি আপনি প্রফেসর ফান্ড পেয়ে যাবেন এবং যে ফান্ড উনি দিবেন এবং এটা দিয়ে আপনি ইজিলি সার্ভাইভ করতে পারবেন। আর এমনিতে আইএলটিএস স্কোর এটা প্রফেসর ফান্ডিং এ যখন যায় এটা কি ম্যান্ডেটরি? এটা ডিপেন্ড না, করে? এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে প্রফেসর টু প্রফেসর ভ্যারি করে। ইউনিভার্সিটির হচ্ছে প্রফেসর ফান্ডিং আসলে আপনার ইউনিভার্সিটির মাধ্যমেই অ্যাপ্লাই করতে হবে, ফান্ডটা প্রফেসর দেবে। এই জন্য কিছু কিছু প্রফেসর তাদের যারা আইএলটিএস চাই, কিন্তু এটা ম্যান্ডেটরি না। ইভেন আরেকটা কথা একটু এড করি যে আপনি ফিজিক্সে, আমরা যেমন বাংলাদেশে আমি কেমিস্ট্রিতে পড়েছি, আমার অনার্স, আমাকে মাস্টার্স অন্য ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি মানে ঢাকা বা অন্য কোথাও যদি আমি করতে চাই বা অন্য ডিপার্টমেন্টে যদি করতে চাই, এটা সচরাচর আমি যতদূর জানি হয় না আর কি বাংলাদেশে। কিন্তু আপনি বাইরে আসলে আপনি চাইলে, আপনি ফিজিক্স থেকে অনার্স করেছেন, আপনি চাইলে ইলেকট্রনিক্সে মাস্টার্স করতে পারবেন, কেমিস্ট্রিতে করতে পারবেন, আপনি ম্যাটেরিয়াল সায়েন্সে করতে পারবেন। মেন কথা হচ্ছে যে আপনি যে প্রফেসরের কাজ আপনার ভালো লাগবে, যদি ওই কাজটা যদি আপনার ফিজিক্স রিলেটেড হয়, তাহলে আপনি বলতে পারবেন যে ওকে আমার খুব ভালো লাগছে, আমি আপনার কাছে কাজ করতে চাই। যেমন আমি আমার উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি হচ্ছে কেমিস্ট্রি, আমার প্রফেসরও কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আমার প্রফেসরের আন্ডারে একটা স্টুডেন্ট আছে, উনি হচ্ছে পাকিস্তানি, উনি ফিজিক্স ওনার ব্যাকগ্রাউন্ড, তারপরে উনি হচ্ছে আপনার মেইনলি ডিএফটি নিয়ে কাজ করে। আচ্ছা, এখন আপনারা জানেন সবাই ডিএফটি অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে, ইম্পর্টেন্ট টপিকস। সো ফিজিক্স উনি মাস্টার অনার্স করেছেন, কিন্তু এখন এসে আপনার মাস্টার্স করেছেন ফিজিক্সেই, পরে আবার পিএইচডি তে এসে কেমিস্ট্রিতে করতেছে। এটা কোনো বিষয় না বাইরে। মেন কথা হচ্ছে প্রফেসরের রিসার্চ ফিল্ড যদি আপনার সাথে ম্যাচিং হয়, দেন আপনি যে কোনো ডিপার্টমেন্টে আসতে করে, পারবেন। তাহলে এই দুটো মিলেই আর কি হয়ে গেল। একটা ব্যাপারে একটা বিষয় মনে হয় তুমি বলছিলা যে 1 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করতে, এটা কি সবসময় ম্যান্ডেটরি যে 1 না, বছর? এটা যদি কেজিএসপি তে আসেন আপনাকে মাস্ট 1 বছর ল্যাঙ্গুয়েজ করতে হবে। সেটা হচ্ছে আপনার সেম ইউনিভার্সিটিতে হতে পারে, না হয় অন্য ইউনিভার্সিটিতে সচরাচর হয় 1 বছর ওইখানে আপনার ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করে, এবং ওইখানে কমপ্লিট বলতে লেভেল 5 পাইতে হবে। সো আপনার হার্ড এন্ড ট্রাই সোল করে আপনাকে লেভেল 5 পাইতে হবে, দেন আপনাকে এই 1 বছর পরে ইউনিভার্সিটি থেকে আপনাকে ট্রান্সফার করবে। এখন এই 1 বছরের মধ্যে আপনার রিসার্চ নিয়ে কোনো মানে কাজ করতে সময় হবে দিতে হবে না, কিন্তু যদি এটা প্রফেসর ফান্ড হয় তখন কোনো ম্যান্ডেটরি না। না। প্রফেসর ফান্ড হলে আপনার ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আছে যে হচ্ছে আপনার কিছু কিছু মানে এটা তো প্রত্যেকটা ইউনিভার্সিটি ভ্যারি করে। আমাদের ইউনিভার্সিটিতে আপনাকে মানে আপনার 4 সেমিস্টার পিএইচডির জন্য, মাস্টার্স এর জন্য হচ্ছে 3 সেমিস্টার কোর্স ওয়ার্ক থাকে। আপনি কোর্স ওয়ার্ক বলতে মাস্টার্সে 24 ক্রেডিট কমপ্লিট করতে হবে এবং পিএইচডি তে আপনার হচ্ছে 36 ক্রেডিট কমপ্লিট করতে হবে কোর্স ওয়ার্ক।
কোর্সওয়ার্ক হওয়ার পরে আপনার হচ্ছে একটা কম্প্রিহেনসিভ এক্সাম হয়, যে আপনার মেজরের 6টা মেজর পিএইচডি তে, আর অনার্স মাস্টার্স এর জন্য 4টা মেজর, এর উপরে আপনার একটা পরীক্ষা হবে, একটা কম্প্রিহেনসিভ এক্সাম সবার মধ্যে, ওইটাতে আপনার পাস করতে হবে। প্লাস আপনাকে একটা ইংলিশ এক্সাম থাকে, যেটা আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজও দিতে পারবেন, একটা ইংলিশ মানে ডিপার্টমেন্ট থেকে একটা টেস্ট নেয়, সেটাও দিতে পারবেন, অথবা আপনি আইএলটিএস থাকলে আপনি হচ্ছে মিনিমাম 5.5 পাইলে আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, মানে গ্রাজুয়েশনের জন্য। এবং আর আরেকটা গ্রাজুয়েশন মানে ক্রাইটেরিয়া হচ্ছে আই এম সরি, গ্রাজুয়েশন মানে এটা কি পিএইচডি প্রোগ্রামটা বুঝাচ্ছো? পিএইচডি অথবা মাস্টার্স, যেটাই করেন আপনার পিএইচডির জন্য আপনার এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। এবং প্রফেসরের মেন আমাদের ইউনিভার্সিটিতে একটা এসসিআই পেপার হইলে আপনার হচ্ছে ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া ফিল হবে, কিন্তু প্রফেসরের ক্রাইটেরিয়া আমাদের যেমন 3টা পেপার ফার্স্ট অথর হিসেবে পাবলিশড হইলে আপনার ডিগ্রি পাবেন, তাছাড়া 3 বছরে আপনি পাবেন না। কিছু কিছু প্রফেসর আছে 4টা 5টা, এটা আসলে প্রফেসরের উপর ডিপেন্ড নির্ভর করে। হ্যাঁ তবে ওই শেষ সময় পর্যন্ত উনি ফান্ডিং দেয়, এটা করে তো? হ্যাঁ, ফান্ডিং দেয়। অনেক সময় আবার দেখা যাচ্ছে আপনার 3 বছরে কমপ্লিট করতে পারলেন না, নেক্সট সেমিস্টারে আপনার ফান্ডিংটা কমায় দিল, যে আচ্ছা তুমি তোমার আউটপুট ভালো না, সো আমি তো তোমাকে এত ফান্ড দিতে পারবো না। আচ্ছা, অনেক সময় অনেকেরই ইচ্ছা থাকে যে আচ্ছা আমি পড়াশোনা করতে বাইরে যাচ্ছি, কিন্তু যাবার পর ওখানে যদি আমি সেটেল হতে চাই, এটা কি সম্ভব কোরিয়ায়? হ্যাঁ, আসলে এটা প্রথমে আমাকে মানে টার্গেট করতে হবে যে আমি আসলে কোথায় আমাকে দেখতে চাচ্ছি। আমি কি বাংলাদেশে ব্যাক করব, না আমি বাইরে আমার লাইফ সেটেল করব? যদি বাইরে লাইফ সেটেল করতে চাই, এখানে আরেকটা ভালো ওয়ে আছে। আমি যতদূর মানে আমি আসার পরে, যেহেতু আমি অনেকদিন হয়ে গেল কোরিয়াতে, 5 বছরেরও বেশি বেশি হয়ে গেছে, যে কোরিয়া, আপনার কোরিয়া, জাপান, চায়না বলেন, হংকং, এগুলো একটা ট্রানজিট হিসেবে আপনি ইউজ করতে পারেন। বাংলাদেশে অনার্স করেছি, দেন মাস্টার্স এর জন্য এইগুলো দেশে আসলাম, দেন এখান থেকে সুইচ করে আমি অস্ট্রেলিয়া, কানাডা বা হচ্ছে ইউএসএ তে পিএইচডি করলাম, এইভাবেও করা যায়। ইভেন অথবা আপনি যদি এখানে থাকতে চান, তাহলে এখানে আপনি যদি খুব ভালো মানের রিসার্চ করেন, দেন আপনি এখানে থাকতে পারবেন। ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করা যাবে? ফ্যাকাল্টি মেম্বার আসলে মানে রিসার্চ প্রফেসর হিসেবে থাকতে হয়। রিসার্চ প্রফেসর। হ্যাঁ, ফ্যাকাল্টি পার্মানেন্ট পজিশন এখানে ওইভাবে দেয় না আর কি কোরিয়ানরা, এটা এখন সব যদি জায়গায়। ভবিষ্যতে ট্রেন্ড চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে কেউ চাইলে ওখানে মাস্টার্স করে অন্য দেশে সুইচ করতে পারে সেখান হ্যাঁ, থেকে। এবার এইখানে একটু অ্যাড করা যায় যে আপনি মাস্টার্স এর পরে আপনি হচ্ছে ভিসা ক্যাটাগরি আছে এখানে অনেকগুলা, যে মাস্টার্স এর পরে অথবা পিএইচডির পরে আপনি 1 বছর 2 বছর মেবি হচ্ছে আপনি একটা জব সার্চিং ভিসা আছে, যেটা আপনার 6 মাস করে সর্বোচ্চ 2 বছর দেয়। জব সার্চিং ভিসায় আপনি থাকতে পারবেন, জবস খুঁজলেন, যদি না পাইলেন দেন আপনি আবার পিএইচডি কন্টিনিউ করতে পারবেন, এরকমও করা যায়। আচ্ছা, এমনিতে আমি যতটুকু মনে হলো বাংলাদেশি সংখ্যা খুব বেশি না কোরিয়ায়, তাই না? কিন্তু খাবার দাবার পাওয়া যায় বাংলাদেশি খাবার? এখানে বাংলাদেশ বলতে কোরিয়াতে আমি লাস্ট মনে হয় 2019-এর একটা রিপোর্ট দেখলাম, ওখানে 1,60,000-এর মতো মানে বিদেশি স্টুডেন্ট আছে কোরিয়াতে। এর মধ্যে বাংলাদেশ অলমোস্ট 1500 থেকে 2000-এর মতো হবে স্টুডেন্ট, যারা পিএইচডি, মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েটে আসছে। এখন বাংলাদেশি খাবার বলতে আপনার সোল, যেটা আমরা সিউল বলি, যেটা ওই মানে রাজধানীতে কিছু আছে রেস্টুরেন্ট যেগুলো আপনার বাঙালি খাবার আছে, বাংলাদেশের কিছু রেস্টুরেন্ট মালিক আছে, কিন্তু সচরাচর আপনার বাইরের সিটি গুলাতে ওইভাবে বাংলাদেশি খাবার টাবার পাওয়া যায় না। তবে আপনি চাইলে সবকিছু আপনার মানে হ্যাঁ, অর্ডার দিয়ে অনলাইনে আনা যাবে। এবং কুরিয়ার যেখানে থেকেই আপনি পোস্ট করেন, মানে মানে এদের সার্ভিস এত ভালো, আপনি আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবেন, খুবই ভালো সার্ভিস। ছাত্রছাত্রীদের কি আর কোনো প্রশ্ন আছে? তোমরা প্রশ্ন থাকলে চাইলে মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো। কেজিএসপির একজন একটা প্রশ্ন করেছে দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, যে পার্মানেন্ট রেসিডেন্স দেয় কিনা, একটা আছে জেএমএস, এটা কি বলবো? হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, এখানে আপনার কেজিএসপি তে মাস্টার্স করেন আর হচ্ছে আপনার পিএইচডি করেন, সেটা কেজিএসপি হোক আইদার প্রফেসর ফান্ড হোক, যে ফান্ডে হোক, এখানে পার্মানেন্ট রেসিডেন্স দিবে না। কারণ পার্মানেন্ট রেসিডেন্স পাওয়ার জন্য আপনার কিছু পয়েন্টস লাগে, যেটা আমরা সবাই জানি বিভিন্ন দেশেই। ওই পয়েন্ট, ওই ক্যাটাগরি যদি আপনি ফিল আপ করেন, দেন আপনি পাবেন। মানে আমি যে কেজিএসপি তে এসেছি, আসার পরেই যে পেয়ে যাব এমন কথা না, আপনি ওই লেভেলটা ফিল আপ করতে পারলে দেন আপনি পার্মানেন্ট রেসিডেন্স পাবেন। তো আমরা বোধহয় একদম শেষের দিকে চলে আসছি। কামরুজ্জামান ভাই এবং আবু হানিফ, যদি আপনারা আর কিছু বলতে চান ছাত্রছাত্রী বলতে পারেন, আমরা শেষ করব। স্যার বলেন, আমি পরে বলছি। আচ্ছা, এমনিতেই আমি বলতে চাচ্ছি, এখানে তো মোটামুটি আমাদের ব্যাচেলর মাস্টার্স স্টুডেন্ট আছে, আপনারা চাইলে ওদেরকে পরামর্শ দিতে পারেন যে আসলে
ফাইনাল পরামর্শ, যদি আপনারা অনেকক্ষণ বলেছেন অলরেডি। So আমি overall, is it difficult to get a scholarship? Even Hong Kong বলতে হচ্ছে যে খুবই ডিফিকাল্ট, খুবই কম্পিটিটিভ হয়, মানে কিরকম হার আমাদের দেশের স্টুডেন্টদের পাওয়ার হার সেরকম? খুবই কম ম্যাডাম, তাই না? খুবই কম। যেরকম আমাদের টাইমে মাত্র 6 জন ছিলাম আমরা, সবগুলো বিশ্ববিদ্যালয় মিলিয়ে। হ্যাঁ, মাত্র 6 জন সবগুলো ইউনিভার্সিটি মিলে? 8টা ইউনিভার্সিটি মিলিয়ে 6 জন আমরা পেয়েছিলাম। তারপর এখন মনে হয় একটু বাড়ছে। তার আমরা যেবার গেছিলাম আমাদের ডিপার্টমেন্টে মনে করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 13 জন ছিল আচ্ছা। পিএইচডি। আমি মনে করেন যেবার বের হয়ে আসতেছি সেবারে ছিল 49 জন শুধু পিএইচডি ভর্তি করেছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এখন মানে আমাদের দেশে যেরকম আন্ডার গ্রাজুয়েটে ভর্তি করা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে, এখন হলো পিএইচডি স্টুডেন্টে ভর্তি করা হয় ওই সমস্ত বিশ্ববিদ্যালয়ে। যেরকম 2015 সালে 1507 জনকে ভর্তি করেছিল শুধু পিএইচডি তে হংকং সিটি ইউনিভার্সিটি। হংকং ইউনিভার্সিটি তো আরো বড়, সায়েন্স এন্ড টেকনোলজি তো মনে করেন আরো এরা অনেক বেশি করে আর কি। 2000 দেখা যাচ্ছে 2000 অথবা 2000 পার এরকম করে আর কি ভর্তি। কিন্তু যতই করা কিন্তু ভেরি ডিফিকাল্ট পাওয়া আর কি। প্রথমে একটা প্রফেসরের রেসপন্স পাওয়াটাই ভেরি ডিফিকাল্ট আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আমাদের টাইমে হয়তো অনেকেই করছিল এখান থেকে, দেখা যাচ্ছে প্রফেসরের রেসপন্সই পাইনি। হ্যাঁ বলেন। আমি মনে করি যে হংকং এ মানে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করার আগে একটা প্রফেসরকেই ম্যানেজ করতে হবে। এর জন্য ভেরি শর্টে একটা হলো ইমেইল, যেটাতে রেজাল্ট থাকবে, পজিশন গুলো উল্লেখ থাকবে, হ্যাঁ, গ্রেড পয়েন্টে এটা, এবং মানে ওই মেইলটা পড়িয়ে জানি বুঝতে পারে যে আসলে এই ছাত্রের ভেতর কি আছে। তারপরে উনি যাবে সিভিতে, সিভি আগে ক্লিক করবে না, মানে ওই মেইলটা পড়ার পরে রেসপন্স করবে কিনা উনি বুঝি নেয়। হ্যাঁ, মানে শর্ট এবং স্মার্ট মেইল করতে হবে আগে প্রফেসরকে। হ্যাঁ, অন্য প্রফেসরকে পড়া যাবে কিন্তু ভাষা চেঞ্জ করতে হবে, তার মানে ইন্টারেস্টের যে ফিল্ড আছে প্রফেসরের, সেই ইন্টারেস্টের ফিল্ডটা সম্পর্কে লিখতে হবে মেইলে। মানে একই সাথে পড়া যাবে, ইন্টারেস্টের ফিল্ড চেঞ্জ করতে হবে। যদি কারো ওই রিলেটেড পেপার থাকে তাহলে প্রফেসর দেখবে যে হ্যাঁ পেপার আছে তো, প্রফেসর আর কি ইন্টারেস্টেড ফিল্ড বলে অ্যাপ্লাই করতে পারে। একই সাথে 2-4 জনকে করা যাইতে পারে। যেরকম আমাকে 4 জন প্রফেসর আর কি রিপ্লাই করেছিল, তার মধ্যে 3 জনে বলছিল যে তুমি আমার আন্ডারে কাজ করবে। কিন্তু আমি প্রথমে ওয়েবসাইট ওদের অত বেশি না দেখে, আমি যার আন্ডারে কাজ করেছি উনি কি বলা হয় মেক্সিকান আর কি, উনি পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছিলেন, পোস্টডক ওখান থেকে। পরবর্তী ইনি সিটি ইউনিভার্সিটিতে আর কি জয়েন করেন। আমি ওনাকে লাইক করছিলাম, এই জন্য করেছিলাম যে যেহেতু ইনি একজন ইন্টারন্যাশনাল টিচার, ইংলিশ তো ওনার ইয়েই হবে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশে হবে, তার সাথে আমার কমিউনিকেশন করতে সুবিধা হবে। ওই জন্য আর কি আমি স্যারকে লাস্টে আর কি বলছেন যে তোমার আন্ডারে করবো। এই বলার পরে এখন স্যার আর কি করে 8টা পেপার পাঠিয়ে দেয় যে জামান এই 8টা পেপার পাঠাইলাম, তুমি দেখো যে কোন ফিল্ডে গেলে তোমার জন্য সুবিধা হবে, সেই ফিল্ডের উপর তুমি একটা রিসার্চ প্রপোজাল দেখো, রিসার্চ প্রপোজাল লিখে আমাকে তুমি পাঠিয়ে দিও। হ্যাঁ, তারপরে মনে করেন আমি রিসার্চ প্রপোজাল লিখে স্যারের পেপার পড়ে তার রিলেটেড আরো কিছু ডাউনলোড করে করে পাঠিয়ে দিই আর কি, প্রপোজাল লিখে পাঠিয়ে দিই। স্যার আবার ওই প্রপোজালের উপরে কারেকশন করে আর কি। কারেকশন করার পরে বলে দেয় যে তুমি এবারে সাবমিট করতে পারো, এইটা ফিনিশ করে। তার পরবর্তীতে আর কি আমার ভাইবা হয়, মনে করেন মানে অ্যাপ্লিকেশন করি, ভাইবা হয়। ভাইবা হওয়ার পরে আমি সুপারভাইজারকে নক করি। সুপারভাইজার শুধু বলে যে ইট ইজ নোটেড জামান, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য স্কলারশিপ। মানে ওরা তো বেশি কথা বলে না, মানে উনি অবগত আছেন যে হ্যাঁ তোমার ইন্টারভিউ নিছে, আমি জানি আর কি এটা। হ্যাঁ, আমি যদিও আমি এবার বোর্ডে নেই ওইটা আর কি। লিটনের ব্যাপারে ম্যাডাম একটা শেয়ার করি। লিটনকে তো আমি রিকমেন্ড করছিলাম, যাই হোক প্রফেসর তো উনি নিজের ফান্ডে আর কি নিয়েছিল। কিন্তু ওই যে ইউনিভার্সিটি স্যার আপনার মাইক্রোফোনটা অফ হয়েছে। ওই লিটন আমাদের অ্যাপ্লিকেশন করছেন, তো লিটন অ্যাপ্লিকেশন করতে যায় মানে ওই একটা হংকংকে কেন লাইক করে এইটা একটা সেন্টেন্স লিখতে যাবে। যে আমি এখানে স্লাইডে দিয়েছিলাম যে হংকং মানে অ্যাট্রাক্টস করে দ্য বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট স্টুডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, স্টুডেন্ট করে। তো এই জিনিসটা কিন্তু ওদের হোম পেজে ছিল, বুঝতেছেন ম্যাডাম, মানে ওদের হোম পেজে ছিল। এই সেন্টেন্সটা মিলে গিয়েছিল দেখি, সাথে সাথে আমার সুপারভাইজার কি করছিলেন, লিটনকে বলছিলেন যে তোমার যদি স্কলারশিপ না হয় তাহলে মনে করবে এটার জন্য হয় নাই, তুমি এটা হুবহু কপি করছো। যা শুধু লেখা ছিল যে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট স্টুডেন্ট কে হলো অ্যাটাক করে হংকং।
বুঝতে পারছেন যে এটা তুমি কোন জায়গা থেকে হোক হুবহু কপি করছো, অতএব তুমি এটা চেঞ্জ করো। হ্যাঁ, আদারওয়াইজ তুমি স্কলারশিপ না পাইলে আমার করার কিছু নাই। সাথে সাথে মনে করেন ওকে আমরা করিয়ে ওই জিনিসটাও চেঞ্জ করে দিই, মানে আরো এরা সেন্সিটিভ রিসার্চ প্রপোজালটা ভেরি। প্লাজারিজমের ব্যাপারে হ্যাঁ, খুব এই সেনসিটিভ তো ম্যাডাম এরা ওরা প্রেশারও ক্রিয়েট করে এই জন্য যে ওয়ান র্যাঙ্কে ধরার জন্য যা কিছু করার ওরা তাই করবে, এতে একটা ছাত্রের মানে যত প্রেশারে আসুক এটা ওরা দেখে না। দেখছেন তো র্যাঙ্ক গুলি একবারে মনে করেন প্রায় স্টেট লাইনের মতো আছে। মনে করেন আমি যেবার গেলাম সেবারে মনে করেন 57, তারপরে 55, তারপরে 52, তারপরে 48। তো এই র্যাঙ্কে ধরে রাখা ভেরি ডিফিকাল্ট, কিন্তু এই জন্য একটা ছাত্রের উপর খুব বেশি প্রেশার ক্রিয়েট করে। শুধু ওরা যে ছাত্রের উপর প্রেশার ক্রিয়েট করে তাই না, ওরা আমাদের চাইতে বেশি প্রেশারে থাকে। তার কারণে একটা স্টুডেন্ট যখন পিএইচডি করতে পারবে না তখন ইউনিভার্সিটি তাদেরকে ধরবে যে কেন তোমার আন্ডারে ওই ছেলে বা ওই অ্যাপ্লিকেন্ট পিএইচডি করতে পারলো না, তোমাকে আমরা যথেষ্ট পরিমাণ স্যালারি দিয়েছি, তোমার স্কলারশিপ দিয়েছি, কেন পারলো না, এটা তোমার ব্যর্থতা, কৈফিয়ত জানাতে হয়। তখন কিন্তু ছাত্রের উপর কিছু আসে না। আর তাদের জবগুলো কিন্তু পার্মানেন্ট না সহজে। হ্যাঁ, একমাত্র নামকরা প্রফেসর হওয়ার পরে তারা পার্মানেন্ট করে, তার আগে পার্মানেন্ট করে না। এই জন্য দেখা গেছে যে প্রফেসররা আমাদের চাইতেও অনেক বেশি প্রেসারে থাকে আর কি, একটু চ্যালেঞ্জিং আর কি। এবং 4 ইয়ার হওয়াতে একটু। জি ভাই, থ্যাংক ইউ, অনেক কিছু শেয়ার করলেন, ধন্যবাদ। আবু হানিফ, এবার আমি একটু তোমার কাছে আসছি। আমি আসলে বলতে চাচ্ছি আপনারা যারা থার্ড ইয়ারে আছেন বা ফোর্থ ইয়ারে আছেন, ফোর্থ ইয়ারে যারা আছেন তারা আমার মনে হয় যে ফোর্থ ইয়ারে যখন আমরা উঠবো আর কি, সেই সময় থেকেই আমরা যদি আমাদের টার্গেট থাকে যে আমি বাইরে যাব, সেক্ষেত্রে তখন আমরা বিভিন্ন প্রফেসরদের প্রোফাইল গুলো দেখে কাজের আইডিয়া নিব বা ওই ধরনের পেপার টেপার পড়বো, পরে আমরা জাস্ট ওখানে আমি যে মেনশন করে দিয়েছি যে কখন কখন স্টুডেন্ট নেই, ওই সময়ে জাস্ট 2 মাস আগে থেকে আমরা মেল করতে থাকবো। এবং যদি মানে আমরা খুব বেশি আগে করি তাহলে আমরা মেনশন করতে পারি যে এত সেশনের এই সেমিস্টার থেকে আমি তোমার আন্ডারে কাজ করতে চাচ্ছি, এইভাবে আমরা মেল করতে পারবো। এবং আমার মনে হয় যে কেউ যদি চাই সে ইজিলি মাস্টার্স এখানে আসতে পারবে, মানে কোরিয়ান প্রফেসর ফান্ডিং এ। একটু মানে পরিশ্রম করতে হবে আর কি, যে আমাকে একটু ইন্টারনেট ঘাটাঘাটি করতে হবে, প্রফেসরের প্রোফাইল চেক করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, কারণ বিদেশে হায়ার স্টাডি করতে যাব, একটু পরিশ্রম না করলে তো আসলে হয় না আর কি। কারণ এখানে যখন আসবে, আসার পরে যখন দেখবে যে না অনেক পরিশ্রম করতে হচ্ছে। আর এখন আমার বিশ্বাস আর কি, আমাদের সময় যখন আমি ছিলাম তখন অনেক 5 বছর আগে, আর এখন সবার হাতে ইন্টারনেট খুবই অ্যাভেলেবল আমাদের ইউনিভার্সিটিতে। এখন তখনও ওয়াইফাই ছিল, তবে খুব লিমিটেড, তবে এখন তো অনেক ভালো ফেসিলিটিস। সো আমার মনে হয় একটু কষ্ট করলে মাস্টার্স অথবা পিএইচডি ইজিলি আসতে পারবে। আর তারপরেও তো আমরা আছি, আমাদের আমি যে দেখালাম আমাদের বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ওইখানে যেগুলা আছে ওইগুলা ফলো করলে অনেক কিছুই শিখতে পারবে আর কি। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের ওয়েবিনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে আপু, লিভ নিলাম, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ আনিফ, থ্যাংক ইউ অনেক।